হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএসসিসিআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেলে আমি সৌরভ স্যার তোমাদেরকে স্বাগত জানাই। ইতিমধ্যেই তোমরা জানতে পেরে গেছো যে আমাদের একটা ফুড এসআইয়ের মক টেস্ট হয়েছে। আপকামিং যারা ফুড এসআই 16 এবং 17 তারিখে পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য এই উদ্যোগ। বিএসসিসিআইয়ের তরফ থেকে টোটালি ফ্রি অফ কস্ট এটা করা হয়েছে। তো এখানে অঙ্ক পরীক্ষা বা জিকের পরীক্ষা পুরোটা দেওয়ার পর তোমাদের যেটা সবথেকে আগে দরকার সেটা হচ্ছে সলিউশন। কোন প্রসেসে অঙ্কগুলোকে করতে হবে, কোন কোন প্রসেসে অঙ্কগুলোকে নিয়ে এগোতে হবে, সেটার জন্যই কিন্তু আজকের ভিডিওটা। আজকে আমি পুরো 50টা কোশ্চেন অঙ্কর তোমাদেরকে ভিডিও সলিউশন এখানে আলোচনা করব। এক এক করে পুরো 50টা কোশ্চেন তোমরা এখানে দেখতে পাবে। তাছাড়াও অন্য ভিডিও আসবে, সেখানে তোমরা জিকের কোশ্চেনের সলিউশনও দেখতে পাবে। আশা করছি আপকামিং যে ফুড এসআই পরীক্ষাটা হবে সেই পরীক্ষাতে এটা তোমাদের অনেক সাহায্য করবে। এবং তাছাড়াও যারা ক্লার্কশিপ বা অন্যান্য রাজ্য সরকারের বিভিন্ন রকম পরীক্ষা, ধরো পুলিশের পরীক্ষা যেগুলো নোটিফিকেশন বেরিয়েছে, সেসব পরীক্ষা যারা প্রিপারেশন নিচ্ছ, যারা হয়তো ফুড এসআইয়ের জন্য পরীক্ষা ফর্ম ফিল আপ করোনি বা ঠিক করে প্রস্তুতি নিতে এখনও পারোনি, তাদের জন্য কিন্তু এটা খুব হেল্পফুল হবে। কারণ তোমরা দেখতে পাবে যে কিভাবে অ্যাকচুয়ালি পরীক্ষার হলে কি করে কোশ্চেনের উত্তরগুলো সলিউশন করতে হয়। আজকে কিন্তু আমি তোমাদের পুরো ক্লাসটা সেটা নিয়ে আলোচনা করব। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা মেন টপিকে চলে আসি, এক এক করে আমরা অঙ্কগুলো দেখতে শুরু করি। চলো তাহলে আমরা প্রথম কোশ্চেনটা নিয়ে আলোচনা করে ফেলি। দেখো, আমাদের প্রথম কোশ্চেনটা বলছে সুলেখা ও অরুণিমার বয়সের অনুপাত 9:8। 5 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 10:9। তাহলে তাদের বয়সের পার্থক্য কত? এই ধরনের অঙ্কগুলো করবার সময় আমাদেরকে যেটা করতে হবে, আমরা সুলেখাকে এস ধরছি আর অরুণিমাকে এ ধরছি। ধরো আমি ধরে নিলাম, অ্যাজিউম করে নিলাম, পুরোটা লেখার দরকার নেই। তাহলে একজনকে ধরে যদি 9x, তাহলে আরেকজনের বয়স হয়ে যাবে 8x। আমাদেরকে বলেছে 5 বছর পর, অর্থাৎ এখন থেকে 5 যোগ করে দাও। তাহলে 5 বছর পর ওদের বয়সের অনুপাত কত হবে? 10:9, অর্থাৎ 10/9 হয়ে যাবে ওদের বয়সের অনুপাত। তাহলে সেই রেসপেক্টে এবার যদি আমরা এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করি বা বজ্রগুণন, 9 9 81x প্লাস 5 9 45 45 ইকুয়ালস টু 8 10 80x প্লাস 5 10 50। তাহলে এখানে যদি আমরা এইগুলোকে এক্সগুলোকে একদিকে নিয়ে আসি, তাহলে এক্স ইকুয়ালস টু 45টা ওই দিকে গেলে হয়ে যাবে কত না 5। এক্স ইকুয়ালস টু আমাদের বেরিয়ে গেল 5। আমাকে বলে দিচ্ছে দেখো সুলেখা এবং অরুণিমার বয়সের অনুপাত 9:8। তাহলে 9x আর 8x, তাহলে এদের ডিফারেন্স কত? 9x মাইনাস 8x। তাহলে 8x সমান x, ডিফারেন্স x সমান 5 আমাদের বেরিয়ে গেছে। তাহলে x সমান 5 যদি আমাদের বেরিয়ে যায়, তাহলে 5 বছর পরে বলেছে তাদের বয়সের অনুপাত এখানে বলে দিচ্ছে। তাহলে তাদের বয়সের পার্থক্য কত? তাহলে তাদের বয়সের পার্থক্য 5 বছর। কারেন্টটাই জানতে চেয়েছে, x সমান 5, তাহলে 5 বছর। বোঝা গেছে? এরকমভাবে কিন্তু তোমরা এই জাতীয় অঙ্কগুলো করতে পারবে। অর্থাৎ প্রথম কোশ্চেনটার অপশন কিন্তু রাইট অ্যান্সার বি। নেক্সট কোশ্চেন আমরা দেখার চেষ্টা করি। এখানে দেখো বলেছে 3টি সংখ্যার মধ্যে প্রথমটি হচ্ছে দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ এবং তৃতীয় সংখ্যার অর্ধেক। যদি 3টি সংখ্যার গড় 56 হয়, তাহলে প্রথমটি এবং তৃতীয়টির মধ্যে পার্থক্য কত? কোশ্চেনটা দেওয়া আছে, এরকমভাবে দেওয়া আছে। এই কোশ্চেনটা আমরা কিভাবে করব? দেখো, 3টি কোশ্চেনের গড় এখানে বলা আছে। আমি ধরে নিলাম এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর। 3টে সংখ্যা 1 2 এবং 3। বলছে প্রথমটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ। তার দ্বিতীয় সংখ্যার যদি x হয়, তাহলে প্রথমটা 2x। তারপরে বলছে এবং তৃতীয় সংখ্যার অর্ধেক, তার মানে প্রথম সংখ্যাটা হচ্ছে তৃতীয় সংখ্যার অর্ধেক। তাহলে প্রথম সংখ্যাটা 2x হলে তৃতীয় সংখ্যাটা অবশ্যই 4x হতে হবে, তবেই না 4x এর অর্ধেক 2x হবে। বোঝা গেল? এইবারে আমাকে বলছে তাহলে টোটাল কত হচ্ছে। যদি 3টি সংখ্যার গড় বলছে 56, আমাকে আগে বলো 3টি সংখ্যার টোটাল কত। 4 আর 2 6 আর 1 7, তাহলে 7x ইকুয়ালস টু 3টি সংখ্যার গড় 56 হলে টোটাল কত হবে? 56 ইন্টু 3। তাহলে 7x ইকুয়ালস টু 56 ইন্টু 3। এখান থেকে আমরা x এর মান বার করে নিতে পারবো। তাহলে x এর মান বার করতে গেলে আমরা এটাকে 7 দিয়ে ভাগ করে দাও, 7 8 56, অর্থাৎ x এর মান আমাদের কত বেরিয়ে গেল না 24। বলছে তাহলে প্রথমটি এবং তৃতীয়টির মধ্যে পার্থক্য কত? তাহলে x যদি এটা হয়, তাহলে দেখো প্রথমটি তো 2x আর তৃতীয়টি 4x, অর্থাৎ 4x আর 2x এর ডিফারেন্স কত? 4x আর 2x এর ডিফারেন্স হচ্ছে 2x। তাহলে x সমান যদি 24 হয়, তাহলে 2x সমান 2 ইন্টু 24, অর্থাৎ কত? 48
এবং রাইট অ্যান্সার অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেছে প্রত্যেকের? এইভাবে কিন্তু এই ধরনের অঙ্কগুলো আমাদেরকে করতে হবে। চলো এরপরে আমরা নেক্সট অঙ্ক দেখি কি আছে। নেক্সট কোশ্চেনটা আমাদের কি বলছে, বলছে একজন ক্রিকেট খেলোয়াড়ের 10টি ইনিংসের গড় রান হচ্ছে 32, পরবর্তী ইনিংসে কত রান করলে তার গড় রান 4 বৃদ্ধি পাবে। অর্থাৎ এই ধরনের অঙ্কগুলো করার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবে যে আমাকে 11তম ইনিংসেও 11th যে ইনিংসটা হবে না, 11th যে ইনিংসটা হবে সেই ইনিংসটা তো আমাকে 32 রান তো করতেই হবে, তার সাথে আমাকে কিছু একটা বাড়তি করতে হবে যাতে আমাদের প্রিভিয়াস যে ইনিংসগুলো আছে সেই ইনিংসের রানগুলো মেকআপ হয়ে যায়। তাহলে সেটা কত? আমাকে এখানে বলা আছে যে গড় রান 4 বৃদ্ধি পাবে, অর্থাৎ 10টা ইনিংসের প্লাস যে ইনিংসটা আমি খেলছি এখন 11তম ইনিংস, সেটারও রান 4 করে বৃদ্ধি পাবে। তাহলে এই 11টা ইনিংসের জন্য আমি 4 করে রান দিয়ে দিলাম, 32 রান করলাম, আর বাকি যে 4টে রান ওটা প্রত্যেকটা ইনিংসে আমি 4 করে দিয়ে দিলাম। এতটা বেশি রান করলাম যাতে প্রত্যেকটা ইনিংসকে আমি 4 রান করে দিয়ে দিতে পারি, তাহলে সেটা 44 হয়ে যাবে। তাহলে 32 আর 44 যদি আমরা অ্যাড করে দিই আমাদের অ্যান্সার চলে আসবে কত? 76, অ্যান্ড 76 ডি ইজ দ্য রাইট অ্যান্সার অফ দিস কোশ্চেন্স। বোঝা গেছে? এই ধরনের অ্যাভারেজের অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে, সুতরাং একটু চোখ কান খোলা রাখতেই হবে। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, এই কোশ্চেনগুলো কিন্তু রেশিও মেথডে খুব সুন্দর করে করা যায়। বলছে কৌশলের মাসিক বেতনের 12% নন্দিনীর মাসিক বেতনের 16%-এর সমান। কৌশলের মাসিক বেতনের 12% নন্দিনীর মাসিক বেতনের 16%-এর সমান। ওকে, তারপরে বলছে সোনালের মাসিক বেতনের নন্দিনীর অর্ধেক। তারপরে কি বলছে, বলছে যদি সোনালের বার্ষিক বেতন 1,08,000 টাকা হয়, এটা কিন্তু মাথায় রাখবে 1,08,000 টাকা, ঠিক আছে? 1.08 মানে 1,08,000, এটা ইয়ারলি। যদি আমি এটাকে মান্থলি ট্রান্সফার করি, আগে এটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যদি আমি এটাকে মান্থলি ট্রান্সফার কত হয়, 9/108, তাহলে 9,000 টাকা, অর্থাৎ 9,000 টাকা পার মান্থ। এইটুকু কিন্তু আগে মাথায় রাখো, হ্যাঁ, এটা কিন্তু ইয়ারলি দেওয়া আছে। তারপরে কি বলছে, যদি এত টাকা হয় তবে কৌশলের মাসিক বেতন কত, এটা তোমাদেরকে জানতে চেয়েছে। তাহলে আমরা যদি এই অঙ্কটা করি, আমরা 3জন ব্যক্তির নাম লিখলাম, একজন হচ্ছে কে ফর কৌশল, তারপরে আছে কে নন্দিনী, কে এন লিখলাম, আর সোনালকে আমি এস লিখলাম। কৌশলের মাসিক বেতনের 12%, নন্দিনীর মাসিক বেতনের 16%-এর সমান, অর্থাৎ জাস্ট রিভার্স রেশিও হয়ে যাবে। 12:16 করলে কত হয়? 12:16 করলে হয়, যদি আমরা দুটোকেই 4 দিয়ে কাটি, 3:4, তাহলে এটা উল্টে গিয়ে হয়ে যাবে কৌশলের 4 আর নন্দিনীর 3, ওদের প্রিন্সিপালের রেশিও মানে মাসিক বেতনের রেশিও 4:3। নেক্সট রেশিওটা আমাদের কি বলেছে, বলছে সোনালের মাসিক বেতন নন্দিনীর অর্ধেক। তাহলে সোনালের যেটা মাসিক বেতন সেটা নন্দিনী যা পায় তার অর্ধেক, তাহলে নন্দিনী যদি 2 পায় তাহলে সোনাল পাবে 1। এবারে এই রেশিওটাকে আমরা ক্লাব করব, যদি একসঙ্গে জুড়ে দিই তাহলে এখানেও 2 লিখবো, এখানেও 3 লিখবো, তাহলে 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 3 একে 3, 8:6:3 হয়ে গেল এদের কম্বাইন্ড রেশিও। এইবারে আমি জেনে গেছি যে এখানে বলে দিই যে কৌশলের মাসিক বেতন 9,000, অর্থাৎ এখানে 3-এর ভ্যালু দেওয়া আছে কত না 9,000, 3-এর ভ্যালু এখানে 9,000 দেওয়া আছে। তাহলে আমাদেরকে বলো যদি 3 সমান 9,000 টাকা হয় তাহলে 8 সমান কত আমাদেরকে বার করতে হবে, কারণ আমাদেরকে তো কৌশলের মাসিক বেতন চেয়েছে। তা 3 সমান যদি 9,000 হয় তাহলে 8 সমান কত হবে? 9,000/3 ইন্টু 8, এটাকে কেটে গেলে 3,000 দিয়ে কাটলো, তাহলে 3,000 ইন্টু 8 করলে 24,000, 24,000 ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, 24,000 মানে 24,000 টাকা। রেশিও মেথডে খুব সহজেই কিন্তু এই অঙ্কটা করে নেওয়া যায়। আশা করি প্রত্যেকের ক্লিয়ার। চলো আমরা নেক্সট অঙ্ক দেখি কি আছে। নেক্সট অঙ্ক বলছে একটি নির্বাচনে 3জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে, সামনেই লোকসভা ভোট আসছে, তোমরা জানো ভোটের মধ্যে অনেক প্রার্থী প্রতিযোগিতা করে। এই ভোটের মধ্যে দেওয়া আছে একটি নির্বাচনে 3জন প্রতিদ্বন্দ্বী যথাক্রমে 1136, 7,636 এবং 11,628 ভোট পায়। ওকে, 3জন ব্যক্তি এই ভোট পেয়েছে, তাহলে আমাদেরকে আগে এটা করতে হবে 1136 টোটাল 7,636 প্লাস 11,628, অর্থাৎ টোটাল ভোট কত হচ্ছে বার করতে হবে। অর্থাৎ এতগুলো ক্যান্ডিডেট কিন্তু টোটাল আমাদের এখানে ভোট দিচ্ছে, সেই টোটাল ক্যান্ডিডেটদের বলতে বিজয়ী প্রার্থী মোট ভোটের কত শতাংশ পেয়েছে। তা টোটাল এখানে ক্যান্ডিডেট যদি যোগ করি আমরা কত আসছে, আমরা ক্যালকুলেটর একটুখানি করে দেখিয়ে দিচ্ছি তাড়াতাড়ি সুবিধার জন্য। 20,400
টোটাল হচ্ছে 20,400। তোমাদের কিন্তু এই ক্যালকুলেশনটা পরীক্ষার হলে করতে হবে। 20,400, তাহলে আমাদেরকে বলছে যে বিজয়ী প্রার্থী মোট ভোটের কত শতাংশ পেয়েছে, তার মানে 20,400-র মধ্যে পেয়েছে 11,628। কতর মধ্যে পেয়েছে? 20,400-র মধ্যে, ইন্টু কত পার্সেন্ট বার করতে গেলে 100 দিয়ে গুণ করে দাও। যত পার্সেন্ট বেরোবে সেটা রাইট অ্যান্সার। অ্যান্সার ক্যালকুলেশন সলভ করবে, দেখবে 57% উত্তর বেরোবে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। টোটাল যোগ করলাম 3টে ভোট, তাহলে টোটাল ভোটার হয়ে গেল এইটা। টোটাল ভোটারের সাথে রেসপেক্টে আমাকে জিজ্ঞেস করছে বিজয় প্রার্থী কত পেয়েছে, তাহলে বিজয় প্রার্থী বাই টোটাল ভোট ইন্টু 100 করে দিলাম। টোটাল মোট ভোটের কত পার্সেন্ট টোটাল বিজয় প্রার্থী পেয়েছে আমরা এখান থেকে জেনে যাব। এইভাবে কিন্তু এই অঙ্কগুলো করতে হবে, ঠিক আছে। পরীক্ষার হলে তোমাদের ক্যালকুলেটর থাকবে না, অবশ্যই তাড়াতাড়ি করে যোগ করে করতে হবে, এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। নেক্সট ভিডিও, নেক্সট কোশ্চেনে কি বলছে? নেক্সট কোশ্চেন বলছে যদি এক্স এর x% 36 হয় তবে এক্স এর x সমান কত হবে। দেখো এক্স এর x%, অর্থাৎ এক্স তার সাথে x% মানে x/100, পার্সেন্ট মানে পার্সেন্টটা উঠে গিয়ে নিচে 100 লিখলাম, ইকুয়ালস টু বলে দিয়েছে 36। তাহলে ওপরে দুটো এক্স গুণ করলে হয় x² ইকুয়ালস টু কত হচ্ছে 36 ইন্টু 100। তাহলে এখান থেকে এক্স এর মান কত হবে 36 ইন্টু 100, অর্থাৎ 6 ইন্টু 10 সমান সমান 60। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। অর্থাৎ 60-এরই 60% 36 হয়। বোঝা গেছে? এই ধরনের ট্রিকি কোশ্চেন কিন্তু তোমরা পরীক্ষায় দেখতে পাবে এবং তার জন্য কিন্তু অতি অবশ্যই ভালো করে ফোকাস থাকতে হবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন বলছে এ 30% নম্বর পায় এবং 15 নম্বরের জন্য ফেল করে, বি 40% নাম্বার পায় এবং 5 নম্বরের চেয়ে 35 নম্বর বেশি পায়, তাহলে শতকরা পাসের নাম্বার কত আমাদেরকে জিজ্ঞেস করেছে। দেখো 30% কেউ নাম্বার পাচ্ছে, 15 নম্বরের জন্য ফেল করছে। 30% নাম্বার পাওয়ার জন্য ফেল করে যাচ্ছে, অর্থাৎ -15 হচ্ছে। আর যখন 40% নাম্বার পাচ্ছে না, তখন ও 5 নম্বরের থেকে 35 বেশি পাচ্ছে, অর্থাৎ 35 বেশি পাচ্ছে। তাহলে এই যে 10%-এর ডিফারেন্স, এই 10%-এর ডিফারেন্সটা কত? -15 থেকে +35, অর্থাৎ -15 থেকে +35-এর ডিফারেন্সটা কত? 50। কারণ -15 থেকে প্রথমে 0 আসবো, 0 থেকে 35-এ এগোবো, তার মানে টোটাল হয়ে গেল 50, 50। তাহলে 10% সমান যদি 50 হয়, তাহলে 100% সমান কত? 500। অর্থাৎ টোটাল নাম্বার হয়ে গেল 500। যদি তোমাদের টোটাল নাম্বার জানতে চাইতো তাহলে 500 হতো। এইবারে আমাদেরকে জানতে চাইছে শতকরা পাস নম্বর কত। আমাদেরকে বলো 30% নম্বর পায় এবং 15 নম্বরের জন্য ফেল করে, তাহলে 30% নাম্বার মানে 530% কত? 500 যদি আমরা 30% বার করি, তাহলে 530% হয়ে যায় 150। কিন্তু 150 পেলে হবে না, 15 নম্বরের জন্য ফেল, তাহলে পাস করাতে গেলে এই 15 নম্বরটা আরো যোগ করে দাও। তাহলে আমাকে টোটাল কত পেতে হচ্ছে? 165। 165 যদি আমি পাই তবে আমি পাস করব। কতর মধ্যে? আউট অফ 500। তাহলে 500-র মধ্যে যদি কাউকে মিনিমাম 165 পেতে হয় তবে গিয়ে যদি সে পাস করে, তাহলে কত পার্সেন্ট নাম্বার হচ্ছে? বাই 500 ইন্টু 100। তাহলে এখানে 500, এই দুটো শূন্য কেটে গেল, এটাকে যদি আমি 5 দিয়ে কাটি কত হয়? 5 × 3 = 15, আবার 15, 5 × 3 = 15, 33%। 33% তাকে নাম্বার পেতে হবে, তবে গিয়ে সে পাস করবে। পার্সেন্টেজটা এরকম করে বার করলাম। বোঝা গেছে? অর্থাৎ 30 নাম্বার আর 40 নাম্বার, 30% আর 40%, এদের ডিফারেন্সটা প্রথমে বার করলাম। -15 থেকে +35-এর ডিফারেন্স বেরিয়ে গেল আমাদের 50, সেটা কিনা 10%। 10% সমান যদি 50 হয়, 100% সমান কত বার করে নিলাম। তারপরে 530% অর্থাৎ 150, 150 সাথে আরো 15 আমাকে যোগ করতে হবে, কারণ 15 নম্বরের জন্য ফেল করেছে। তাহলে 165 নাম্বারটা হয়ে গেল টোটাল পাস মার্ক। তাহলে 500-র মধ্যে যদি 165 পেতে হয়, কত পার্সেন্টেজ আমরা ইজিলি বার করে ফেললাম। এইভাবে কিন্তু এই অঙ্কগুলো করতে হবে। নেক্সট অঙ্ক বলছে যদি একটি বইয়ের দাম প্রথমে 25% কমে এবং পরে আবার 20% বাড়ে, তবে দামে মোট পরিবর্তন কত আসবে। এই ধরনের অঙ্ক কিন্তু কম্পিটিটিভ পরীক্ষায় খুব দেখতে পাওয়া যাচ্ছে, আজকালকার দিনে দিচ্ছে, এবং এগুলো কিন্তু ওয়ান লাইনের অঙ্ক হিসাবে কিন্তু ট্রিট হবে। কিভাবে? একটা ফিগার ধরে নাও 100, প্রথমে 25% দাম যদি কমে যায় 75/100, পরে 20% দাম বাড়িয়ে দাও 120/100 হয়ে গেল। এই 100 কেটে দাও, 25 × 4 = 100, 25 × 3 = 75, 4 কেটে দাও 30। তাহলে 3 আর 30 গুণ করলে কত হয়?
আলটিমেটলি রেজাল্ট হলো 90। তাহলে যে বইটার দাম ছিল 100, ফাইনালি সেই বইটার দাম কত হয়ে গেল? 90। ফাইনাল রেজাল্টে কত পার্সেন্ট দাম কমলো? 10%। 100-র মধ্যে 10 টাকা যদি কমে তার মানে 10%, তার মানে 10% কি হয়েছে? পরিবর্তন কত হয়েছে নাকি 10% হ্রাস পেয়েছে, অর্থাৎ 10% বইটার দাম কমে গেছে। বোঝা গেছে প্রত্যেকের এই অঙ্ক? এই ধরনের অঙ্ক কিন্তু কম্পিটিটিভে আমাদের ফুড এসআই পরীক্ষাতে কিন্তু আসতে পারে, তোমরা ভালো করে কিন্তু এই ধরনের অঙ্ক ফোকাস রাখো। নেক্সট অঙ্ক বলছে একটি শহরের জনসংখ্যা 2 বছর আগে ছিল 62,500 জন। বড় শহরে অভিবাসনের ফলে এটি প্রতি বছর 4% হারে কমতে থাকে, অর্থাৎ অন্য শহর তৈরি হচ্ছে এবং মানে শহরটা বড় হচ্ছে, ওই জন্য জনসংখ্যা কমতে থাকে। একটি শহরের জনসংখ্যা 2 বছর আগে ছিল 62,500, বড় শহরের অভিবাসনের ফলে এটি প্রতি বছর 4% হারে কমতে থাকে। তাহলে শহরের বর্তমান জনসংখ্যা কত? 2 বছর আগে যদি 62,500 থাকে, অবভিয়াসলি এখন কমে কমে অনেকটা কমে যাবে, তো সেটা কত কমবে? দেখো আমরা একটা পড়েছিলাম সাকসেসিভ ডিসকাউন্ট, তো এই সাকসেসিভ ডিসকাউন্টটা কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে। 4% হারে যদি প্রত্যেক বছরই কমে, তার মানে প্রথম বছরও কমছে 4, দ্বিতীয় বছরও কমছে 4, আর তৃতীয় বছর কমছে 4 × 4 / 16। তৃতীয় বছর না, এটা হচ্ছে কালেকটিভ 2 বছরের, এটা হচ্ছে দুটো বছরেরই আমরা এটাকে বলা হয় সাকসেসিভ ডিসকাউন্ট। আমরা সাকসেসিভ ডিসকাউন্ট প্রসেসে এরকমভাবে বার করতে পারি, অর্থাৎ 4 + 4 - 4 × 4/100, 4 × 4/100, সরি 16 নয়, 4 + 4 - 4 × 4/100, এই প্রসেসে কিন্তু এই ফর্মুলাতে অঙ্কগুলো করতে হবে। তাহলে আলটিমেটলি এত পার্সেন্ট নাম্বার কমবে। দেখো এটা করলে কত হয়? 4 আর 4 যোগ করলে 8 হয়, আর 8-এর থেকে আমাদেরকে 16 - 100 যদি আমরা করি কত হচ্ছে? 16কে আমরা যদি 100 দিয়ে ভাগ করি 0.16, তাহলে আলটিমেটলি ফাইনাল রেজাল্ট এটা কত আসছে? 7.84। তার মানে 7.84% জনসংখ্যা এখান থেকে কমে যাবে। তা 7.84 জনসংখ্যা যদি আমাদের এখানে কমে যায়, তাহলে বর্তমানে আমাদের জনসংখ্যা 62,500 ছিল, 62,500-র উপরে যদি 7.8% করি কত হচ্ছে? 62,500-র উপরে 7.84% করলে হচ্ছে 4,900। 62,500-র উপরে যদি আমরা 7.84% বার করি সেটা হয় কত? 4,900। তার মানে 2 বছর পরে 62,500 থেকে 4,900 জন কমে যাবে। যেটা বেরোবে সেটা হচ্ছে অ্যান্সার। এখানে হচ্ছে 9 আর 6 15, 4 5, 7 5 12, 57,600, 57,600 জন 2 বছর পরে আসবে। বোঝা গেছে? অথবা তোমরা এই অঙ্কটা এরকমভাবেও করতে পারো, প্রথম বছরে 62,500 যদি লেখা আছে, তো প্রথম বছরের পরে হবে এটাকে 96/100, তারপরে আবার হবে 96/100। যদি এরকম করে করো তাহলেও হবে, এই সেম উত্তরই বেরোবে। আমি সেটাকে ক্যালকুলেশনটা বড় হবে বলে এরকম করে দেখালাম, অর্থাৎ x + y - xy/100 সাকসেসিভ ডিসকাউন্ট বার করবার শর্টকাট। যারা পার্সেন্টেজ বা ডিসকাউন্টের ক্লাস করেছো তারা কিন্তু এগুলো জানো। ক্লিয়ার প্রত্যেকের কাছে? চলো তাহলে আমরা 10 নম্বর কোশ্চেনটা দেখি কি বলছে। 10 নম্বর কোশ্চেনটা আমাদের বলছে এক বিক্রেতা 1 টাকায় 6টি চকলেট কিনলো, 1 টাকায় কতগুলি চকলেট বিক্রি করলে তার 20% লাভ হবে। তাহলে আমাকে একটা কথা বলো, 1 টাকা সমান আমরা প্রত্যেকেই জানি কত না? 100 পয়সা। তাহলে 100 পয়সা যদি এদের কস্ট প্রাইস হয়, কস্ট প্রাইস ক্রয় মূল্য যদি 100 পয়সা হয়, তাহলে 20% প্রফিট করলে সেল প্রাইস কত হয়ে যাবে? 120 পয়সা। তাহলে 120 পয়সা যদি সেল প্রাইস হয়, আর এই 120 টাকাতে যদি 6টা চকলেট বিক্রি করেও, তার মানে এক একটা চকলেটের সেল প্রাইস কত হচ্ছে? 20 পয়সা। 20 পয়সা 20 পয়সা হচ্ছে। তাহলে আমাকে বলছে 1 টাকায় কতগুলো চকলেট বিক্রি করবে? 1 টাকা মানে 100, তাহলে 100 পয়সাতেও 20 পয়সা যদি পার চকলেট হয়, 20 × 100 কেটে দাও, তার মানে পার টাকাতে মানে 1 টাকাতে ও 5টা করে চকলেট বিক্রি করতে পারবে। এটা হয়ে যাবে ওর সেল প্রাইস। বোঝা গেছে? আমি প্রথমে কস্ট প্রাইসটাকে 100 পয়সা ধরে নিলাম, দিয়ে 20% প্রফিট হচ্ছে বলে সেল প্রাইস 120 করলাম। 120কে আমি 6 দিয়ে ভাগ করলাম, কারণ 6টা চকলেট আছে, তাহলে বিক্রি করলে ওর পার চকলেট 20 পয়সাতেও বিক্রি করতে পারছে। 20 পয়সা এটা কি না? এটা সেল প্রাইস। তাহলে ও 100 পয়সাতে বিক্রি করবে, সেই 20 পয়সা দিয়ে ভাগ করে দিলাম 5টা চকলেট। এরকম ধরনের অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষায় আসতেই পারে। তারপরে কি বলছে? বলছে একজন দোকানদার 100টি পেন্সিল বিক্রি করে 20টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান লাভ করলো।
তার শতকরা লাভের পরিমাণ কত? ভালো করে অঙ্কটা পড়ো। বলছে একজন দোকানদার যে কিনা 100টি পেন্সিল বিক্রি করে 20টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান সে লাভ করলো। তাহলে আমাদের যদি ধরে নিই 100টি পেন্সিলের বিক্রয় মূল্য কত? 100টি পেন্সিলের বিক্রয় মূল্য সেল প্রাইস আমরা ধরে নিলাম 100 টাকা। ঠিক আছে, অ্যাজিউম করতে তো কোনো অসুবিধা নেই। 100টি পেন্সিলের সেল প্রাইস 100 টাকা। এখানে আমাকে বলেছে 20টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান লাভ করলো। তাহলে 100টা সেল প্রাইস 100 টাকা হলে 20টার সেল প্রাইস কত? 20টার সেল প্রাইসও কত না 20 টাকা। তার মানে আমি 100 টাকার মধ্যে 20 টাকা এখানে লাভ করলাম। তার মানে আমার এখানে কস্ট প্রাইস কত? 20 টাকাটা তো আমার লাভ। তার মানে 100 মাইনাস 20 অর্থাৎ 80 টাকা হচ্ছে কি আমার কস্ট প্রাইস। এই টাকাটা হচ্ছে আমার কস্ট প্রাইস। তাহলে আমাকে জানতে চাইছে লাভের শতকরা পরিমাণ কত। তাহলে লাভ কত হবে? লাভ হচ্ছে কস্ট প্রাইস আর ওপরে কি থাকবে? প্রফিট ইন্টু 100। কত হয়? এটাকে কাটলে 4, এটাকে কাটলে 25, অর্থাৎ 25% হয়ে গেল আমার টোটাল প্রফিট। বোঝা গেছে? 100টার দাম যদি 100 টাকা হয় তাহলে 20টার দামও 20 টাকা। এগুলো সব সেল প্রাইস, এগুলো তো সব সেল প্রাইস। তাহলে 20টার দাম আমাকে বলেছে আমার প্রফিট হচ্ছে, তার মানে 20 টাকাটা যদি বিয়োগ দিয়ে দিই 100 টাকার মধ্যে, তাহলে 80 টাকা যেটা বেরিয়ে গেল সেটা কি বেরিয়ে গেল আমাদের কাছে? সেটা বেরিয়ে গেল আমাদের কস্ট প্রাইস। তার মানে আমাকে যদি পার্সেন্টেজ অফ প্রফিট বার করতে বলে প্রফিট বাই কস্ট প্রাইস ইন্টু 100 করে দিলাম, আমাদের বেরিয়ে চলে এলো 25% ওর প্রফিট হয়েছে। তাহলে শতকরা লাভের পরিমাণ 11 নম্বর কোশ্চেনের অপশন কি হবে? অ্যান্সার ডি। ওকে, নেক্সট কোশ্চেন চলো আমরা দেখিনি কি আছে। নেক্সট কোশ্চেন আমাদের কি বলছে? বলছে একজন মুদি 10% লাভে চাল বিক্রি করে এবং বাজারের ওজন থেকে 20% কম ওজন ব্যবহার করে, তাহলে মোট লাভের শতকরা পরিমাণ কত? তাহলে দেখো এই দোকানদার কি করছে? এই দোকানদার দুটো কাজ করছে, এক নিজে লাভও করছে, আরেকজন যে কিনতে এসছে তাকে কিন্তু অরিজিনাল থেকে 20% কম দিচ্ছে। দুটো অ্যাক্টিভিটিস কিন্তু একসাথে করছে। তার মানে আমি যদি এখানে প্রথমে একদিকে লিখি মুদি আর আরেক দিকে হচ্ছে কে না কাস্টমার, আরেক দিকে হচ্ছে কাস্টমার। ঠিক আছে, মুদি যখন জানে যে মালটার দাম আমার 100 টাকা, সেই মালটা আমি কাস্টমারকে বিক্রি করছি কততে? 110-এ। তাই তো, যে মালটা আমার কাছে দাম 100 টাকা কাস্টমারকে আমি বিক্রি করছি কততে? 110 টাকায়। সেকেন্ড বারে আমায় বলছে কি, যে মালটার ওজন 80 সেটাকে আমি কাস্টমারকে বলছি 20%, কারণ আমি তো ওজন থেকে 20% কম ওজন দিচ্ছি। তার মানে আমি কাস্টমারকে কি বলছি? এটার ওজন 100%, কিন্তু আমি দিচ্ছি কত? আমি নিজে মুদি যদি হই আমি জানি এটা 80। সবসময় নিজেকে দোকানদার ভাবো, মানে আমি বিক্রেতা, তাহলে আমি জানি এটার দাম 100, কিন্তু আমি দোকানদার যাকে আমি বিক্রি করছি তাকে আমি বলছি 110। আবার যখন ওয়েটের মাল চলে আসছে বাটখারাটা, তখন আমি কাস্টমারকে বলছি এটা 100%ই ওয়েট আছে, কিন্তু অরিজিনালি 100% নেই, 20% কমানো আছে, 80% আছে। বাস এইটা হয়ে যাবে রেশিও। এই 100 আর এই 100 যদি কেটে যায়, এই 0 আর এই 0 যদি কেটে যায়, তার মানে মুদির কাছে যেটা 8 টাকা দাম সেটাতে ও সেল করছে কত টাকা? 11 টাকা। কাস্টমারকে দিচ্ছে 11 টাকায়, অর্থাৎ 8 টাকাতে ও 3 টাকা লাভ। তাহলে প্রফিট কত? 3/8 ইন্টু 100। এই মাত্র তোমাদেরকে আমি বললাম প্রফিট বাই কস্ট প্রাইস ইন্টু 100। তাহলে প্রতি 8 টাকাতেও 3 টাকা যদি লাভ হয়, পার্সেন্টেজে বের করে নাও কত হবে? 37.5%। অ্যান্ড 37.5% ইজ দ্য রাইট অ্যান্সার। এরকমভাবে অঙ্কগুলোকে ভাবলে তোমরা খুব সহজে করে নিতে পারবে। এখানে মুদি কত নিচ্ছে আর কাস্টমারকে কত বলছে, দুটোর যা তুলনামূলক আমরা তুলনা করলাম জাস্ট, তাহলে তুলনা করার মাধ্যমেই আমরা অ্যাকচুয়াল কত পার্সেন্টেজ হচ্ছে বেরিয়ে চলে এলো। আচ্ছা, নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই। বলছে 20টি সংখ্যার গড় হলো 0, এদের মধ্যে সর্বোচ্চ কয়টি সংখ্যার মান শূন্যের থেকে বেশি হতে পারে? খুব ইন্টারেস্টিং অঙ্ক। দেখো 20টি সংখ্যার গড় বলে দিচ্ছে 0, অর্থাৎ 20টি সংখ্যার গড় 0 হলে টোটাল ভ্যালু আসবে 0। তাহলে আমাকে একটা কথা বলো, এদের মধ্যে সর্বোচ্চ কয়টি সংখ্যার মান শূন্যের থেকে বেশি হতে পারে? আমার বক্তব্য হচ্ছে তুমি যা খুশি সংখ্যা লেখো, 19খানা সংখ্যা তুমি যা খুশি লিখে দাও, সেটা টোটাল করে তোমার যাই বেরিয়ে যাক না কেন, আমি ধরে নিলাম বেরিয়ে গেল এক্স,
যা খুশি সেটা বেরোতে পারে টোটাল। প্রথম 19টা যোগ করে আমার ভ্যালু বেরোলো এক্স। 20 নাম্বার যে সংখ্যাটা হবে 20th যে নাম্বারটা হবে মাইনাস এক্স লিখে দেবো, তাহলে আলটিমেটলি রেজাল্ট 0 হয়ে যাবে। তাহলে তো গড় 0 হয়ে গেল। মানে ধরো আমি 20টা সংখ্যা, আমি ধরো প্রত্যেকটা সংখ্যাকেই যদি আমি এক এক করে লিখি, তাহলে প্রথম 19টা সংখ্যার যোগফল 19 হয়ে গেল, লাস্ট সংখ্যাটা আমি -19 করে দিলাম, তাহলে 19 আর -19 যোগ করে দিলে 0 হয়ে যায়। তুমি যাই করো না কেন এখানে 20 নম্বর ভ্যালুটা যদি তুমি সেটাকে মাইনাস করে দাও, তাহলে তো প্লাস আর মাইনাস ব্যালেন্স হয়ে গিয়ে 0 হয়ে গেল। আমি এখানে সেটাই বোঝাতে চাইছি। তার মানে আমি এখানে এদের মধ্যে সর্বোচ্চ কয়টি সংখ্যার মান 0 থেকে বেশি হতে পারে? 19টা। কেন 19টাই ম্যাক্সিমাম হতে পারে, কারণ একটা সংখ্যা আমাকে এমন রাখতে হবে যেটা কিনা এই টোটাল 19টা সংখ্যার যোগফলটাকে ব্যালেন্স করে দেবে। তাই জন্য রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেছে প্রত্যেকের? এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসতে পারে, ভালো করে এই ধরনের অঙ্ক কিন্তু মাথায় রাখো। চলো নেক্সট কোশ্চেনটা আমরা তাহলে দেখি। নেক্সট কোশ্চেনে আমরা চলে আসি, কোশ্চেন নাম্বার 14 নাম্বার কোশ্চেনে কি আছে বলছে, একটি ছাত্রের 8টি বিষয়ের গড় মার্কস হচ্ছে 87, এদের মধ্যে সবচেয়ে বেশি 76 মার্কসটি তার পরবর্তী মার্কসের চেয়ে 2 নম্বর বেশি। যদি এই দুটি বিষয়কে বাদ দেওয়া হয় তাহলে তাদের গড় মার্কস হয় 85। তাহলে এখন সবচেয়ে বেশি পাওয়া মার্কসটি কত বার করতে হবে? তাহলে আমাকে বলো, প্রথম কেসে আমাকে দেওয়া আছে গড় মার্কস, এখানে 8টি বিষয়ের গড় মার্কস কত? 8 × 87। আর দুটো নাম্বার এদের মধ্যে সব থেকে বেশি 76, আর তার পরের নাম্বারটা যদি আমি বাদ, মার্কসটি যেটা 2 বেশি যদি দুটো বাদ দিই, তাহলে আমাদের কত বলছে? নাম্বার হবে কত? 85, অর্থাৎ 6 × 85। তাহলে আমাদেরকে প্রথমে আগে কি করতে হবে? এই দুটোর রেজাল্ট কত গুণফল বেরোচ্ছে বার করে নিতে হবে। আমি এক সেকেন্ড তোমাদের দ্বারাও বলে দিচ্ছি। এই দুটোর গুণফল কত কত বেরোচ্ছে? একটার বেরোচ্ছে 696, আর আরেকটার বেরোলো হচ্ছে 6 × 30 0 হয় থেকে 6 × 51 510, 6 8 186, 186 হচ্ছে এদের ডিফারেন্স। ঠিক আছে, একটি ছাত্রের 8টি বিষয়ের গড় মার্কস যদি 87 হয়, এদের মধ্যে সব থেকে বেশি মার্কসটি তার পরবর্তী মার্কসটির চেয়ে 2 বেশি। যদি এ দুটি বিষয়কে বাদ দেওয়া হয় তাহলে তাদের গড় মার্কস 85 হয়। এখানে 76 লেখাটা ভুল আছে, এটা এখানে থাকবে না। ঠিক আছে, তাহলে কি হবে আমাকে বলো, এই 186-র মধ্যে যদি আমি 2 বিয়োগ দিয়ে দিই তাহলে কত হচ্ছে? 184, অর্থাৎ এই নাম্বারটা দুটো ক্ষেত্রে ইকুয়াল হচ্ছে। 184 হচ্ছে এবারে আমার ইকুয়াল নাম্বার বেরিয়ে গেল। এটাকে আমি 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে আমার কত আসছে? 2 9 18, 2 2 4, অর্থাৎ একটা নাম্বার 92 হবে আর একটা নাম্বার হবে 94। দুটো নাম্বার যোগ করে দাও, সেই দেখো 186 বেরোবে রেজাল্টে। ঠিক আছে, কেন আমি 2টা বিয়োগ করলাম? কারণ যেটা বড় আছে সেটাকে আগে বিয়োগ করে দিলে দুটো তো তাহলে সমান হয়ে গেল, তাই জন্য বিয়োগ করে দিই, 2 দিয়ে ভাগ করলাম, তাহলে 92, আবার 2টা পরে যোগ করে দিলাম 94, তাহলে 92 আর 94। তাহলে এখন সব থেকে বেশি পাওয়া মার্কসটি কত? 94, অ্যান্ড 94 ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেছে? এই ধরনের অঙ্কগুলো কিন্তু একটু মাথায় রাখবে, এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষাতে ভীষণভাবে আসছে। নেক্সট কোশ্চেনটা কি বলছে? বলছে 15 মিটার 17 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 9 মিটার 2 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট একটি ঘরের ছাদ ন্যূনতম কতগুলি বর্গাকার টাইলস দিয়ে ঢাকা যাবে? ভেরি গুড। এই কোশ্চেনটা বার করতে গেলে আমাদের যেটা বার করতে হবে, প্রথমে আমাদেরকে এই দুটোকে একই ইউনিটে নিয়ে যেতে হবে, অর্থাৎ 1517 সেন্টিমিটার আর এটা হয়ে যাবে 902 সেন্টিমিটার। 1517 সেন্টিমিটার আর 902 সেন্টিমিটারে আমাদেরকে এটাকে ট্রান্সফার করতে হবে। তারপরে আমাদেরকে এটা বার করতে হবে কি, এই দুটোকে যদি আমাকে টাইলস বানাতে হয়, এই দুটো মাপের মানে এইটা হচ্ছে টোটাল মাপ, এবারে এমন একটা টাইলস বানাতে হবে যাতে পুরো ঘরটা সেম মাপের টাইলসে ফিট হয়ে যায়। তাহলে আমাদেরকে এই দুটোর HCF বার করতে হবে বা গসাগু বার করতে হবে। আর এই দুটোর গসাগু বার করবার কি নিয়ম তোমরা প্রত্যেকেই আশা করি জানো, যারা ফুড এসআই পরীক্ষা দিতে যাবে। এই দুটোর গসাগু হবে 41। ভাগ প্রক্রিয়ার সাহায্যে তোমরা গসাগু বার করতে পারো। এই দুটো অঙ্কর এই নাম্বারের গসাগু হবে কত? 41। তো 41 যদি এদের গসাগু হয় তাহলে আমার যে টাইলসের মাপ হবে সেটা কত হবে? 41/41 সেন্টিমিটারের মাপ হবে, তবেই নাকি এই টাইলসটা ফাঁকা মানে পুরোটা কভার হবে। তাহলে আমাদেরকে জিজ্ঞেস করছে কতগুলো টাইলস লাগবে, তার টোটাল মাপ কত? 1517 × 902, আর টাইলসের মাপ কত? 41/41। বাস কাটাকুটি করো, যেটা রেজাল্ট বেরোবে সেটা হচ্ছে অ্যান্সার। 1517 সঙ্গে 902 বাই 41/41 কাটাকুটি করলে টোটাল যেটা আসবে 814টা টাইলস লাগবে। ক্যালকুলেশনগুলো নিজেরাই বাড়িতে কিন্তু করতে পারবে। আশা করি এগুলো
তোমাদেরকে বলে দিতে হবে না, এগুলো প্লেন কাটাকুটি আছে, কাটাকুটিগুলো তুমি নিজেদেরকে করতে হবে। ঠিক আছে, আমি কি করলাম, প্রথমে মিটার আর সেন্টিমিটারকে পুরোটাকে সেন্টিমিটারে ট্রান্সফার করলাম, দিয়ে আমাকে ম্যাক্সিমাম দৈর্ঘ্যের টাইলস বার করতে বলাতে আমাকে এইচসিএফ বার করতে হবে। তাহলে 41 সেন্টিমিটার যদি এদের এইচসিএফ হয়, তাহলে আমার টাইলসের মাপ হবে 41/41, অর্থাৎ 41 সেন্টিমিটার ইন্টু 41 সেন্টিমিটার। তাহলে এক একটা টাইলসের মাপ হয়ে গেল এটা। আমাকে পুরো ঘরটাতে, মানে আমার বক্তব্য হচ্ছে এই পুরো একটা এত বড় যদি ঘর থাকে, ধরো একটা টাইলস যদি এরকম হয়, তারপরেরটা এরকম, তারপরেরটা এরকম, সবগুলো ইকুয়াল মাপের হবে, তো এরকম করে আমাকে কতগুলো টাইলস লাগবে এটা জানতে চেয়েছে। তাহলে সেটার জন্য আমাকে টোটাল যেটা, তার সাথে আমাকে এক একটা টাইলসের মাপ 41/41 ভাগ করে দিলাম, 814টা টাইলস লাগবে, অ্যান্সার বেরিয়ে গেল। ঠিক আছে, এই ধরনের কোশ্চেনও কিন্তু একটু খেয়াল রাখবে। নেক্সট অঙ্ক কি বলছে, বলছে দুটি সংখ্যার অনুপাত হলো 3:4 এবং তাদের গসাগু হলো 4, তাহলে তাদের লসাগু কত। তাহলে গসাগু যদি 4 হয়, তাহলে সংখ্যা দুটো কত, 3-এর সাথে 4 গুণ করে দাও অর্থাৎ 12, আর 4-এর সঙ্গে 4 গুণ করে দাও অর্থাৎ 16। তাহলে 12 আর 16-র আমাকে এলসিএম জানতে চেয়েছে। 12 আর 16-র এলসিএম কত, 12 আর 16-র এলসিএম 48, খুবই ইজি, 4-3-এ 12, 4-4-এ 16, বা তোমরা এটার সাথে ডাইরেক্ট এটা গুণ করে দিলেও হয়ে যাবে। 48 ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, 48 ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি তোমরা প্রত্যেকে এই ধরনের অঙ্ক বুঝতে পেরেছো। এলসিএম এসএফ থেকে এই ধরনের অঙ্ক খুব সহজ অঙ্ক আসতেই পারে। আচ্ছা দেখো, এখানে মূলদ সংখ্যার বা রেশনাল নাম্বার থেকে একটা অঙ্ক এসছে, এই নাম্বারটাকে p/q আকারে প্রকাশ করলে কত হবে। দেখো, যখন আমাদেরকে এই 12 12 12 12 বারবার রিপিট হচ্ছে, তখন আমরা 12টাকে এরকম করে লিখতে পারি, 12-র মাথাতে একটা বার, তাহলে 12-র মাথাতে যদি আমরা বার দিই, আমরা এটাকে এরকম করে লিখতে পারি 12/99। তাহলে 12/99 যদি করি, এটাকে আমরা যদি কাটাকুটি করি, তো 3 দিয়ে কাটলে 3-4-এ 12, 3-33-এ 99, অর্থাৎ 4/33 ইজ দ্য রাইট অ্যান্সার। খুবই সহজ অঙ্ক, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। ঠিক আছে, এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষাতেও আসতে পারে, সমস্ত চ্যাপ্টারগুলো কভার করা হয়েছে অঙ্কতে। বলছে 25 এবং 225-এর মধ্যে গড় সমানুপাতিক কত। গড় সমানুপাতি বার করবার জন্য আমাকে কি করতে হবে, দুটোকে গুণ করে দিতে হবে, 25 × 225, তাদের রুট করে দাও। তাহলে এখানে 25-কে রুট আন্ডার করলে হয় 5, আর 225-কে করলে হয় 15। তাহলে 5 × 15 = 75, 75 হচ্ছে ইজ দ্য রাইট অ্যান্সার। অনুপাত সমানুপাতের চ্যাপ্টারের এই অঙ্ক কিন্তু পরীক্ষায় তোমাদের আসতেই পারে, অতি অবশ্যই কিন্তু এই ধরনের অঙ্ক খেয়াল রাখবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আমরা চলে আসি। আমাদেরকে এরকম 3টে রেশিও দেওয়া আছে, A:B, B:C এবং C:D। তারপরে লাস্টলি জানতে চেয়েছে A:D এর মান কত হবে। তাই এই অঙ্কগুলো করবার ক্ষেত্রে আমাদেরকে A:B, C:D লিখে ফেলো। A:B এর মান দেওয়া আছে 3:4, খুব রিপিট হয় এই অঙ্ক। B:C দেওয়া আছে 5:6, C:D দেওয়া আছে 12:17। কি করব, প্রত্যেকটা জায়গাতে এখানে কমনগুলো টানতে থাকো, তাহলে এটাতে 4 চলে এলো, এখানে 6 চলে আসবে, এদিকে 5 চলে আসবে, এদিকে 12, এদিকেও 12। এবারে আমরা কাটাকুটি যদি করি, দেখো 6 6 6 দুগুণে 12, 6 দুগুণে 12, প্রত্যেকটাতে কেটে গেল। এবারে দেখো প্রত্যেকটাতে 2ও কাটবে, এই 2 এই 2, 2 দুগুণে 4, এখানেও 2 দুগুণে 4, এগুলো সব কেটে গেল। তাহলে আলটিমেটলি ফাইনাল রেজাল্ট কত পড়ে রইল, 3×5 = 15, 4×5 = 20, 12 দুগুণে 24 এবং লাস্টে হলো 17 দুগুণে 34। তাহলে আমাদের ফাইনাল রেজাল্ট কত হলো, ফাইনাল রেজাল্ট আমাদের এলো A:D এর মান জানতে চেয়েছে 15:34, অর্থাৎ অ্যান্সার সি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার প্রত্যেকের? এই ধরনের রেশিওর কনসেপ্টের অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষায় আসতেই পারে। 15:34 ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ কোশ্চেন নাম্বার 19, এটা রাইট অ্যান্সার হবে 15:34। আমরা তাহলে নেক্সট কোশ্চেনে চলে আসি। কি বলছে নেক্সট কোশ্চেন, আমাদের 20 নম্বর কোশ্চেনে বলছে একটি ব্যাগে, আচ্ছা আমরা লাস্ট 19 নম্বর কোশ্চেনটা করলাম তো, হ্যাঁ নেক্সট কোশ্চেন আমাদের 20 নম্বর। একটি ব্যাগে যথাক্রমে 2:3:5 অনুপাতে 25 পয়সা, 10 পয়সা এবং 5 পয়সার কয়েন রয়েছে। যদি সমস্ত কয়েনের মূল্য 5 টাকা 25 হয়, তাহলে একটি ব্যাগে 5 পয়সার কয়েন কতগুলি আছে। আচ্ছা দেখো, আমাদেরকে বলে দিয়েছে 25 পয়সা অর্থাৎ 0.25, তারপরে বলে দিয়েছে 10 পয়সা অর্থাৎ 0.10, আর লাস্টে বলে দিয়েছে 5 পয়সা অর্থাৎ 0.5। এই কয়েনগুলি আছে এবং কি অনুপাতে আছে, প্রথমটা আছে 2টো, তাহলে 10 পয়সাটা আছে 3টে, তাহলে 5 পয়সাটা আছে 5টা, এই অনুপাতে এগুলো আছে।
তাহলে আমাদেরকে বলো প্রথম সেটে 25 দুগুণে 50 অর্থাৎ 0.5, 3 10 30 অর্থাৎ 0.30 আর 5 5 25 অর্থাৎ 0.25 পয়সা আছে। তার মানে আমার টোটাল এখানে কত পয়সা হলো 1.05, 1 টাকা 5 পয়সা হলো। কটা কয়েন লাগলো তার জন্য 25 পয়সা দুটো লেগেছে, 10 পয়সা তিনটে লেগেছে, 5 পয়সা পাঁচটা লেগেছে, আমার এই টাকাটা বেরোলো। কিন্তু এটা হচ্ছে একটা সেট, ওয়ান সেট হলো। আমাদেরকে তো টোটাল বলে দিচ্ছে 5 টাকা 25, তাহলে কটা সেট লাগবে? তাহলে 5 টাকা 25 পয়সাকে আমরা যদি 1.05 দিয়ে ভাগ দিই কত হয়? কাটাকুটি করলে 5, অর্থাৎ টোটাল আমাদের 5টা এরকম সেট লাগবে। তাহলে এক একটা সেটে 25 পয়সা দুটো, 10 পয়সা তিনটে, 5 পয়সা পাঁচটা। তাহলে ব্যাগে 5 পয়সার কয়েন কটা আছে? তাহলে 5টা সেট, 5 5 25টা। একটা সেটে যদি 5টা থাকে, 5টা সেটে 5 × 5 অর্থাৎ টোটাল 25টা কয়েন কিন্তু আছে ব্যাগের ভেতরে, মানে 5 পয়সার কয়েন। বোঝা গেছে? যদি তোমাদেরকে যেটা জানতে যাবে তার সাথে ততগুলো গুণ করতে হবে। যদি জানতে যাবে তো 25 পয়সার কয়েন, তাহলে 5টা সেট, একটা সেটে যদি দুটো থাকে তাহলে 5টা সেটে 5 দুগুণে 10। যদি 10 পয়সা জানতে চাইতো তাহলে 5 × 3 15টা। এইরকমভাবে কিন্তু এই অঙ্কগুলো তোমাদেরকে করতে হবে। ক্লিয়ার? আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। চলো নেক্সট অঙ্ক দেখি। বলছে m/n = 5:4 হয়, তাহলে m² + n² m² - n² এর মান কত? দেখো 5 স্কোয়ার মানে কত? 25। 4 স্কোয়ার আমরা জানি 16। তাহলে m² + n² কত হবে? 25 + 16, যেটা কিনা 41। আর m² - n² কত হবে? 25 - 16, 9। তাহলে ফাইনাল রেশিও কত আসবে? 41:9। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 21 নম্বর অঙ্কটার উত্তর হয়ে গেল অপশন ডি, 41:9 ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেছে? বলছে একটি নির্দিষ্ট টাকা যথাক্রমে 3:4:7:8 অনুপাতে 4 জনকে অর্থাৎ ABCD কে মধ্যে ভাগ করা হলো। ডি এর প্রাপ্ত পরিমাণ বি এর প্রাপ্ত পরিমাণের চেয়ে 408 টাকা বেশি হলে সি এবং ডি এর মোট প্রাপ্ত পরিমাণ কত জানতে চেয়েছে আমাদের। আচ্ছা চলো, খুব সুন্দর অঙ্ক। আমরা দেখি A:B:C:D আমাদেরকে বলা আছে 3:4:7:8। 3:4:7:8 আমাকে বলে যে ডি দ্বারা প্রাপ্ত পরিমাণ বি এর প্রাপ্ত পরিমাণের চেয়ে 408 বেশি, অর্থাৎ ডি আর বি এর ডিফারেন্স কত? 8 আর 4 এর ডিফারেন্স কত? না 4। এই 4 সমান বলে দিচ্ছে কত? না 408। তাহলে 1 সমান কত হবে? 102। তাহলে আমাকে জানতে চাইছে সি এবং ডি এর মোট প্রাপ্ত পরিমাণ কত। তাহলে সি আর ডি এর মোট প্রাপ্ত পরিমাণ 8 আর 7 যোগ করলে 15 হয়। তাহলে 1 সমান 102 হলে 15 সমান কত হবে? এটার সাথে খালি 15 গুণ করে দিতে হবে, যেটা বেরোবে সেটাই হচ্ছে রাইট অ্যান্সার। এটার সাথে 15 গুণ করে দাও, 1500 + 30 মানে 1530 টাকা, 1530। ক্লিয়ার? এইভাবে আমরা এই অঙ্কগুলো করতে পারি, রেশিও কনসেপ্টের অঙ্ক। নেক্সট অঙ্ক বলছে 1/x = 1/y = 1/z = 2:3:5 যদি হয়, তাহলে x y z এর মান কত? কিচ্ছু না, এই অঙ্কগুলো কি করে করতে হবে বলতো? আমাকে খালি উল্টে দিতে হবে। আমাকে করতে হবে 1/2 = 1/3 = 1/5। তাহলে 2, 3 আর 5 এর আমাকে ভগ্নাংশতে যদি আছে, আমাকে এটাকে রেশিও নিতে গেলে আমাদেরকে গুণ করতে হয় এলসিএম দিয়ে। তাহলে 2, 3 আর 5 এদের এলসিএম কত? 15, না সরি 30। 2, 3 এবং 5 এর এলসিএম হয়ে গেল 30। তাহলে 30 যদি এদের এলসিএম হয়, তাহলে এলসিএম কে আমাকে যদি গুণ করতে হয়, তাহলে 1/2 × 30, 1/3 × 30, 1/5 × 30। তাহলে যদি আমরা এটা করি, 2 এটাকে কেটে গেলে 15, এটা কেটে গেলে 10, আর এটা কেটে গেলে 6।
15:10:6 ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এটার এলসিএম কত আসছে? এটার এলসিএম আসছে, আমি ভালো করে লিখে দিচ্ছি, 30। 2, 3 এবং 5-এর এলসিএম করলাম এটা, হ্যাঁ এলসিএম, এই এলসিএম গুলোকে গুণ করলাম সবগুলোতে আলাদা আলাদাভাবে। 15:10:6 ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেছে? এরকম অঙ্কই কিন্তু তোমাদের ফুড এসআই পরীক্ষাতে আসার সম্ভাবনা আছে। নেক্সট অঙ্ক কি বলছে? বলছে একটি ত্রিভুজ 3টি বাহুর অনুপাত হচ্ছে 3:4:5, তাহলে ত্রিভুজের সর্বোচ্চ কোণের মান কত হবে? একটা কথা মাথায় রাখো, একটা ত্রিভুজ যেমনই হোক না কেন তার সর্বোচ্চ কোণের মান নয়, টোটাল মান 180 ডিগ্রি হয় টোটাল। তাহলে অনুপাত যদি আমাদেরকে বলে দেয় 3x 4x আর 5x, অর্থাৎ 4 আর 3 7 আর 5 12x ইকুয়ালস টু 180 যদি হয়, তাহলে x সমান কত? 15। তাহলে হাইয়েস্ট কোণটার মান কত? 5x। কোণ যে অ্যাঙ্গেলে, কোণের যা রেশিও হবে তার রেসপেক্টিভ বাহুরও দৈর্ঘ্য সেই অনুপাতই থাকবে। তাহলে 3:4:5 ইজ দ্য রাইট অ্যান্সার। অনুপাত রাইট অনুপাত ওটারও হবে, তাই জন্য সব থেকে বড় যে কোণটা হবে তার মান কত হয়ে যাবে? 75 ডিগ্রি। 75 ডিগ্রি ইজ দ্য রাইট অ্যান্সার। এরকম ছোট্ট তোমাদের পরিমিতি বা জ্যামিতির কনসেপ্টের অঙ্ক কিন্তু দিতে পারে। বলছে মা এবং মেয়ের বর্তমান বয়সের অনুপাত 7:1। 4 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 19:1, তাহলে এখন থেকে 4 বছর পরে মায়ের বয়স কত হবে জানতে চেয়েছে। কোশ্চেন নাম্বার 25। আমরা দেখি এই অঙ্কটা কিভাবে আমরা করব। 25 নম্বর অঙ্কতে বলে দিচ্ছে মা এবং মেয়ে অর্থাৎ মাদার বাই ডটার, এদের অনুপাত বলে দিচ্ছে 7x/x। 4 বছর আগে তাদের অনুপাত ছিল কত? 4 বছর আগে বলেছে, 4 বছর মাইনাস করে দিলাম, 19/1। তাহলে এদের ক্যালকুলেশন যদি আমরা করি 7x - 4 ইকুয়ালস টু 19x - 76। যদি আমরা এটাকে ট্রান্সফার করি তাহলে 19xটাকে থেকে যদি এদিকে নিয়ে যাই তাহলে কত হবে? 12x ইকুয়ালস টু 72। তাহলে x এর মান কত বেরিয়ে গেল? 6। তাহলে এখন বর্তমানে থেকে 4 বছর, মানে বর্তমানে তো মায়ের বয়স 7x, তাহলে 7x সমান কত হবে? 7 × 6 অর্থাৎ 42 বছর। এটা বর্তমান মায়ের বয়স, মাদার। তাহলে আমাকে জানতে চাইছে এখন থেকে 4 বছর পর 4 যোগ করে দাও, 42 আর 4 46, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এখন থেকে 4 বছর পরে মায়ের বয়স হবে 42 + 4 46 বছর ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেছে? তাহলে এই ধরনের অঙ্কগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে, অতি অবশ্যই কিন্তু এই ধরনের অঙ্ক ভালো করে আমাদেরকে দেখতে হবে। চলো তাহলে আমরা নেক্সট অঙ্কটা দেখি। 26 নম্বর অঙ্কটা একটা ছোট্ট ইকুয়েশন দিয়েছে, আমাদেরকে স্কোয়ার রুটের কিন্তু কনসেপ্ট আমাদেরকে ক্লিয়ার থাকতে হবে। √196 ইকুয়ালস টু, এটার মান হচ্ছে 14, 14। 14/7 ইন্টু √441 এর মান হয়ে যাবে 21 বাই, এটা হয়ে গেল 7, আর এটা 120 বাই, এটার মান হয়ে গেল 15। তোমাদের কিন্তু পরীক্ষাতে মিনিমাম 1 থেকে 25 অবধি স্কোয়ার এবং কিউব মুখস্থ রাখতেই হবে। মিনিমাম স্কোয়ার তো রাখতেই হবে, কিউব 1 থেকে 15 অবধি এবং স্কোয়ার 1 থেকে 25 অবধি মুখস্থ রাখতেই হবে। ঠিক আছে? তাহলে এটাকে কাটলাম 7 × 2 = 14, এটাকে কাটলাম 7 × 3 = 21, আর এটাকে কাটলাম 8 × 15 = 120। তাহলে আমাদের কত হচ্ছে? 3 × 2 = 6, 6 × 8 = 8, 48, 48। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 26 হয়ে গেল 48। বোঝা গেছে? এরকম ধরনের ছোট ছোট কনসেপ্টের অঙ্ক কিন্তু অনেক সময় পরীক্ষায় দেয়। নেক্সট অঙ্ক, এরকম ধরনের সরলের অঙ্ক কিন্তু পরীক্ষায় দিতে পারে। চলো আমরা একটা একটা করে স্টেপ বাই স্টেপ অঙ্কটাকে করার চেষ্টা করি। দেখো আমরা প্রত্যেককে জানি বটমাস নিয়ম, তাহলে ব্র্যাকেট অফ, তারপরে ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন এবং সাবট্রাকশন সবার আগে হয়, এগুলো তো আমরা জানি। কিন্তু সবার আগে যেটা হয় সেটা হচ্ছে মাথায় যদি এরকম বার থাকে, বারের ফাংশন কিন্তু সবার আগে হয়। তাহলে আমি যদি অঙ্কটাকে সলভ করতে শুরু করি, আগে এই জায়গাটা কি হবে, আমি বাকিটা পরে লিখবো, এইটা কন্টিনিউ হবে, আর এখানটাতে কি হবে? 1 -1 আর -1 যোগ করলে -2 হয়।
বাকি অ্যাজ ইট ইজ রয়ে যাবে। বোঝা গেছে? তাহলে -1 আর -1 যোগ করলে -2 হয়, বারটা উঠে গেল। এই বারের ফাংশনটা সবার আগে হবে। নেক্সট লাইনে আমাদের কি হবে? নেক্সট লাইনে আমরা বাকিটা আবার টুকতে থাকি। 1 মাইনাস এই ব্র্যাকেটের মধ্যে কি থাকবে? 1 আর -2 করলে কি হয়? -1। নেক্সট লাইনে আমাদের কি হবে? 1 মাইনাস এখানে দেখো মাইনাস আছে আর এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস হয়, তার মানে এখানে হয়ে গেল 1 + 1, অর্থাৎ আমাদের কি চলে এলো? 1 আর 1 যোগ করে, সরি এই জায়গাটাতে একটা লাইন তো লিখতে ভুলে গেলাম, এখানে আমাদেরকে বাকিটাকে টুকতে হবে। 1 মাইনাস তারপরে এইটুকুর ফাংশন আমি বলছি, এইটুকুর ফাংশন আমাদের কি হবে? এখানে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে 1 মাইনাস আর -1 গুণ করে দিলাম, এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে প্লাস হয়ে যায়, তার মানে এখানে চলে আসবে 1 + 1। বোঝা গেছে? তারপরে এখানে নেক্সট লাইনে তাহলে আমরা জানছি এই দুটো 1 + 1 যোগ করলে কি হয়? 2 হয়। তাহলে এখানে কি হবে? আমি এখানে তোমাদেরকে ইরেজ করে যদি এখানে লিখে দেখাই, তাহলে আমি এখানে ডাইরেক্ট লিখে দিলাম, এখানে কি হবে না 2 হবে। ওকে, তাহলে আমার এই ব্র্যাকেটের ভেতরে কি আসবে? 2। তাহলে 1 - 2 এটা করলে কি হবে? 1 - 2 করলে আমাদের কত আসবে? 1 - 2 করলে আমাদের কত আসবে? -1 আসবে ব্র্যাকেটের ভেতরে, -1 আসবে ব্র্যাকেটের ভেতরে। আবার এই ব্র্যাকেটটা তুলে দিলে মাইনাস আর মাইনাস গুণ করে দিলে কত হবে? 1 + 1 = ফাইনালি অ্যান্সার হয়ে গেল 2। বোঝা গেছে? চারটে স্টেপ 1 2 3 4 আমাদের রেজাল্ট, ফাইনাল রেজাল্ট বেরিয়ে গেল। এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষা দিতে পারে। ঠিক আছে, এই কোথায় মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস হয় এই জাতীয় জিনিসগুলো একটু কিন্তু ভালো করে দেখবে। আর এখানে কিন্তু বারটা যেটা দেওয়া আছে -1 আর -1 টোটালটার মাথায় বার দেওয়া আছে, বাকি কিছুর মাথায় কিন্তু বার নেই। এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে, সুতরাং এই ধরনের অঙ্কগুলো কিন্তু একটু ভালো করে নজরে রাখবে। ওকে, আচ্ছা চলো নেক্সট অঙ্ক আমরা দেখি কি দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 28 বলা আছে x + y = যদি 15 হয় এবং xy = যদি 56 হয়, তাহলে x² + y² এর মান কত? তাহলে x² + y² এর মান আমরা জানি কি? x + y এর হোল স্কোয়ার -2xy। আমরা জাস্ট ভ্যালুগুলোকে পুট করব। তাহলে x + y এর হোল স্কোয়ার 15 স্কোয়ার এখানে হবে, আর -2xy অর্থাৎ 56 × 2 করলে কত হয়? 112। তাহলে 15 স্কোয়ার করলে কত হয়? 15 স্কোয়ার হচ্ছে 225, আর -112 করে দাও, তাহলে অ্যান্সার কত বেরোবে? 5 থেকে 2 কাটলে 3, 2 থেকে 1, 1 113 ইজ দ্য রাইট অ্যান্সার। এরকম বীজগণিতের ফর্মুলা, ছোট ছোট ফর্মুলা বেসড অঙ্কও কিন্তু আমাদের কম্পিটিটিভে ফুড এসআইতে আসতে পারে। ঠিক আছে, যে যে অঙ্কর প্রবাবিলিটি আছে আমি সেই ধরনের অঙ্কই তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি। নেক্সট, এরকম একটা ক্যালকুলেশন তোমাদেরকে দিয়েছে, এই ক্যালকুলেশনটা কি করে করবো? খুব ইন্টারেস্টিং অঙ্ক। দেখো আমি এখানে 3 এর 4 লিখলাম, কিছু নেই মানে গুণ আছে, 3 1 3 আর 1 4, 4 এর 3 লিখলাম, আবার গুণ, আবার দেখো 3 1 3 আর 2 5, 5 এর 3 লিখলাম, 5 1 5, তার থেকে 2 বিয়োগ করলাম, তাহলে 3 এর 5। তারপরেরটা 7 1 7 আর 6 13, তারপরেরটা 13 1 13 -12 অর্থাৎ 1/13। যদি কাটাকুটি করি, 3 আর 3 কাটলো, 4 আর 4 কাটলো, 5 আর 5 কাটলো, 3 আর 3 কাটলো, 13 আর 13 কেটে গেল, তাহলে পড়ে রইল 1/7, অর্থাৎ 1/7 ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 29, 1/7 ইজ দ্য রাইট অ্যান্সার। এবং এরকম ধরনের কোশ্চেনও কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে। নেক্সট অঙ্ক কি বলছে? দেখো একটা এখানে সংখ্যা দেওয়া আছে 469 + 174 এর হোল স্কোয়ার -469 - 174 এর হোল স্কোয়ার বাই 469 × 174। এই ধরনের অঙ্ককে এইটাকে ধরে নাও এ আর এইটাকে ধরে নাও বি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা লেখা আছে এরকম a + b এর হোল স্কোয়ার মাইনাস a - b এর হোল স্কোয়ার বাই a × b। এই ইকুয়েশনটা থেকে আমরা লিখতে পারি a + b এর হোল স্কোয়ার মাইনাস a - b এর হোল স্কোয়ার = 4ab। তাহলে 4ab বাই ab যদি আমরা করি, ab আর ab কেটে গেল, অ্যান্সার কত হয়ে গেল? 4। অপশন 4 ইজ দ্য রাইট অ্যান্সার। শুধুমাত্র ফর্মুলাটা জেনে গেলেই এই অঙ্কটা সলভ। a + b এর হোল স্কোয়ার মাইনাস a - b এর হোল স্কোয়ার = 4ab, খালি এইটুকু ফর্মুলা তোমাদেরকে জানতে হবে।
ক্লিয়ার? এই ধরনের অঙ্ক কিন্তু ফর্মুলা বেসড অঙ্ক, যেগুলো পরপর দুটো দেখলে এরকম ধরনের অঙ্ক কিন্তু আমাদের ফুড এসআই পরীক্ষায় আসতেও পারে। এ বি এবং সি একটি অংশীদারি ব্যবসায় যোগ দিল। 31 নম্বর অঙ্ক বলছি। এ বি এবং সি একটি অংশীদারি ব্যবসায় যোগ দিল। এ 2560 টাকা, বি 2000 টাকা বিনিয়োগ করলো। বছর শেষে তারা 1105 টাকা লাভ করলো, যার মধ্যে এ 320 টাকা পেল। তাহলে সি এর মূলধন কত ছিল? এই হচ্ছে অঙ্ক। তাহলে আমাকে বলো, এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে সবার আগে আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে যে এ যদি 2560 টাকা পায় ইনভেস্ট করে, আর বি ইনভেস্ট করেছে কত না 2000 টাকা। এ ইনভেস্ট করেছে কত 2560 টাকা, আর বি ইনভেস্ট করেছে কত 2000 টাকা। বছর শেষে তারা 1105 টাকা লাভ করলো, যার মধ্যে এ লাভ করলো 320 টাকা। তাহলে আমাকে একটা কথা বলো, এ 2560 টাকা ইনভেস্ট করে যদি প্রফিট করে কত 320 টাকা, তাহলে সেই প্রিন্সিপালের রেসপেক্টেই 2000 টাকা ইনভেস্ট করে বি কত টাকা প্রফিট পাবে? তাহলে কত পাবে? 320 বাই 2560 ইন্টু 100। এই শূন্য আর এই শূন্য কেটে দাও, তাহলে আমার কত পড়ে রইল? 32কে আমরা এটাকে কত দিয়ে কাটতে পারি? 8 দিয়ে। যদি আমরা এটাকে 8 দিয়ে কাটি কত হচ্ছে? 32 ইন্টু 8 করলে হয় 8 দুগুণে 16, 6 থেকে 3, হ্যাঁ তাই তো। 2560 টাকাকে 32কে কাটলাম, এইবারে এখানে তো সরি 2000 হবে, এটা 2000 হবে। তাহলে এখানে আমার তো অ্যামাউন্ট দেওয়া আছে 2000 বি এর। তাহলে বি এর অ্যামাউন্টটা কত হচ্ছে? বি এর অ্যামাউন্টটা এবারে 8কে 2000 টাকা দিয়ে কাটো, তা 2000কে 8 দিয়ে কাটলে কত হয়? 250 টাকা। তাহলে এ পাচ্ছে 320, বি পাচ্ছে 250। বোঝা গেছে? অর্থাৎ 320 বাই 2560 ইন্টু 2000 করলাম। এ যদি 320 টাকা প্রফিট পায়, বি প্রফিট পাবে 2000 রেসপেক্টে 250 টাকা। যেগুলো গোল করে দিচ্ছি সেগুলো হচ্ছে বি এর প্রফিট। তাহলে আমাকে বলো, টোটাল প্রফিট তো বলে দিচ্ছে 1105, তাহলে এ 320, বি 250, তাহলে সি কত পাবে? তাহলে সি এর প্রফিট কত হবে? সি এর প্রফিট হবে 1105 থেকে আমাদেরকে বিয়োগ করতে হবে এই দুটো, যোগ করলে কত হয়? 0 আর 0 যোগ করলে 0, 5 আর 2 7, আর এখানে 3 আর 2 5, কত হচ্ছে? এটা হয়ে গেল 5, 7 আর 3 10, 3, আর এটা 5 6 5 11, 535 টাকা। তার মানে টোটাল প্রফিট যেটা কিনা সি পাবে সেটা হচ্ছে কত? 535 টাকা। তাহলে আমাকে বলছে যে সি এর ক্যাপিটাল কত? সি এর ক্যাপিটাল কত? সি এর এটা হচ্ছে প্রফিট, প্রফিট সমান সমান সি এর 535। তাহলে আমাকে একটা কথা বলো, 320 টাকা যদি আমার প্রফিট হয় তখন আমার, বা আমি এটাকে 250 টাকা নিয়েও করতে পারি, 320 টাকা যদি আমার প্রফিট হয় তখন আমার ক্যাপিটাল কত? 2560। 320 টাকা যদি আমার প্রফিট হয় তখন আমার ক্যাপিটাল 2560। তাহলে 535 টাকা যদি আমার প্রফিট হয় তখন আমার ক্যাপিটাল কত? 2560 বাই 320 ইন্টু 535। 2560 ইন্টু 300, 2560 বাই 320 ইন্টু 535। সলভ করো, যেটা বেরোবে সেটা হচ্ছে অ্যান্সার। তোমাদের আশা করি প্রপার অ্যান্সার যেটা বেরিয়ে গেছে, এটাকে কাটাকুটি করে দেখতে হবে, কাটাকুটি করে দেখলেই বুঝতে পারবে। এটা যেমন কেটে যাচ্ছে 32, এটা 0 0 কেটে যাচ্ছে, এটা 8 দিয়ে কাটছে, তাহলে 8 দিয়ে 535কে গুণ করতে হবে। 535কে 8 দিয়ে গুণ করলে কত হয়? 4280 টাকা। আরেকবার ছোট্ট করে অঙ্কটা রিপিট করে দিচ্ছি, খুব ভালো অঙ্ক। আমাকে বলে দিয়েছে এ বি এবং সি একটি অংশীদারি ব্যবসায় যোগ দিল। ভেরি গুড। এখানে ক্যাপিটাল বলে দিয়েছে, এর ক্যাপিটাল হচ্ছে 2560 আর বি এর ক্যাপিটাল হচ্ছে 2000 টাকা। ওকে। বছর শেষে তারা টোটাল 1105 টাকা লাভ করলো, তাও দেখে নিলাম। বলছে যার মধ্যে এ 320 টাকা পেয়েছে, তাহলে এ 2560 টাকার রেসপেক্টে যদি 320 টাকা পায়, তাহলে বি 2000 টাকার রেসপেক্টে কত পাবে? 320 বাই 2560 ইন্টু 2000, এটা করলাম 250 টাকা পেলো। তাহলে বি পেলো কত? 250 টাকা। তাহলে বি আর এ যদি আমি জানতে পেরে যাই কত, তাহলে সি কত পাবে টোটাল থেকে, সেটাকে বিয়োগ করে দাও। তাহলে সেটাকে আমরা বিয়োগ করে দিচ্ছি 1105 থেকে 570, অর্থাৎ 535 টাকা, যেটা কিনা পাচ্ছে সি। তাহলে সি 535 টাকা পাচ্ছে। এবারে বলো
তাহলে সি এর ক্যাপিটাল কত? তাহলে 320 রেসপেক্টে যদি ক্যাপিটাল হয় 2560, 320 টাকা প্রফিট, তার রেসপেক্টে যদি ক্যাপিটাল হয় 2560, তাহলে 535 রেসপেক্টে ক্যাপিটাল কত হবে? 2560 বাই 320 ইন্টু 535, 4280 ইজ দ্য রাইট অ্যান্সার। এরকম ধরনের অঙ্ক কিন্তু তোমরা দেখতে পাবে, একটু স্ট্যান্ডার্ড, একটু দারুণ অঙ্ক, ভালো অঙ্ক। নেক্সট বলছে এ, বি এবং সি 3:4:6 অনুপাতে তাদের মূলধন বিনিয়োগ করলো, তাদের লাভ্যাংশের সমান, তাহলে তাদের বিনিয়োগের সময়ের অনুপাত কত? দেখো এই অঙ্কগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং। যদি আমাকে বলে দেয় যে তাদের মূলধনের অনুপাত এত আর লাভ্যাংশ সমান, মানে প্রত্যেকেই 1:1:1 রেসপেক্টে পেয়েছে, তাহলে আমাকে এই 3:4:1টাকে না 1:1:1 বানাতে হবে। তার জন্য কি করতে হবে? তার জন্য আমাদেরকে যেটা করতে হবে যে আমাকে কত সংখ্যা গুণ করলে তিনটে ইকুয়াল হয়ে যায় সেটা বার করতে হবে। তা সেটা কত? ইকুয়াল করতে গেলে দেখো আমাকে আগে যেটা জানতে হবে 3, 4 এবং 6 এদের এলসিএম কত? এদের এলসিএম কত না 12। তাহলে আমাকে প্রত্যেকটা সংখ্যাকে 12 বানিয়ে দিলেই আমার টোটাল যে লাভ্যাংশটা সেটা ইকুয়াল হয়ে গেল লাভ্যাংশের রেশিও। তাহলে এটাকে 12 বানাতে গেলে কত দিয়ে গুণ করতে হবে? 4 দিয়ে। এটাকে 12 বানাতে গেলে 3 দিয়ে। এটাকে 12 বানাতে গেলে 2 দিয়ে। তাহলে ওদের সময়ের রেশিও হয়ে যাবে এটাই। এটা হয়ে গেল প্রিন্সিপালের রেশিও আর এটা হয়ে গেল টাইমের রেশিও। তাহলে দুটো গুণ করে দাও, 4 3 12, এটাও 12, এটাও 12। তাহলে 4:3:2 এই রেসপেক্টে ওদের সময়ে দিতে হবে, বিনিয়োগের সময়টার অনুপাত দিতে হবে 4:3:2 এই অনুপাতে। ক্লিয়ার? এরকম ধরনের অঙ্কও কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে। অর্থাৎ প্রিন্সিপাল ইন্টু টাইম এই দুটো গুণ করলে তবে আলটিমেটলি ফাইনাল যে রেশিওটা বেরোয় সেটা বেরোয়। আচ্ছা নেক্সট কি অঙ্ক বলছে? বলছে একটি সংখ্যাকে 68 দ্বারা ভাগ করলে ভাগফল হয় 260 এবং ভাগশেষ হয় 0, অর্থাৎ কোনো ভাগশেষ থাকছে না, ভাগশেষ মিলে যাচ্ছে, ভাগ মিলে যাচ্ছে। তাহলে সেই সংখ্যাটিকেই যদি 65 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ কত হবে? কিছু না, এই অঙ্কটার ক্ষেত্রে জাস্ট এই সংখ্যাটাকেই 65 দিয়ে ভাগ করে দাও। কারণটা কি? তার কারণ হচ্ছে বাকি যাই থাকুক না কেন সেগুলো তো সব মিলে যাবে। 3 ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন ডি। ভাগশেষ থাকবে কত? 3। যেহেতু এখানে ভাগফল 260 আর ভাগশেষ তো 0 হয়ে যাচ্ছে, ভাগশেষ মিলে যাচ্ছে, তাহলে যে সংখ্যাটা আমার সংখ্যা ওই সংখ্যাটাকে আমি যদি ভাগ করি তাহলেই বেরিয়ে যাবে অ্যান্সার। এবং রাইট অ্যান্সার কত না 3। ওকে, বোঝা গেছে? তাহলে এই ধরনের কিন্তু অঙ্ক কিন্তু তোমাদেরকে পরীক্ষায় দিতে পারে, ডিভিজিবিলিটির চ্যাপ্টারের অঙ্ক এবং এই ধরনের চ্যাপ্টারের অঙ্ক কিন্তু তোমাদেরকে পরীক্ষা দিতে পারে। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখি কি বলছে। নেক্সট কোশ্চেন আমাদেরকে বলছে যেটা যে কোনো আসলের বার্ষিক 3.34% সুদের হারে 2.13 বছরে সরল সুদ যদি 210 টাকা হবে, মানে প্রিন্সিপালটা কত জানতে চেয়েছে আমাদেরকে, সুদের হার আর সময় দুটো বলে দিয়েছে। ভেরি গুড। তাহলে ধরো আমি তোমাদেরকে বলে দিচ্ছি সরল সুদের রেশিওটা, ফর্মুলাটা কি, PRT/100 ইকুয়ালস টু সিম্পল ইন্টারেস্ট। তাহলে আমার এখানে পি কত জানতে চেয়েছে, পিটা আমরা জানি না, আর আমাদের কত বলে দিয়েছে 3 4 12 রেখে 13, 3 4 12, 13 14 15, 15/4। টাইম বলে দিয়েছে 3 2 6 রেখে 7 ইকুয়ালস টু সরল সুদ বলে দিয়েছে 210 টাকা। আমাকে পি যদি জানতে চায়, দেখো এইখানে 100টা তুলে দিলাম, আমি এখানে গুণ করে দিলাম। পি এর মান যদি আমাদেরকে বার করতে হয় কি করব? 210 ইন্টু 100 ইন্টু এগুলো ওইদিকে যাবে, উল্টে যাবে, 4/15 ইন্টু 3/7। বোঝা গেছে? 3কে এটা দিয়ে কাটো, 5 হয়, 5কে এটা দিয়ে কেটে দাও, 5 20 100, এটাকে কেটে দাও, 7 3 21, তাহলে কত হলো? 3 2 6, 4 6 24, 3 2 6, 4 6 24 আর দুটো শূন্য, 2400 টাকা। 2400 টাকা ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? প্রত্যেকে আশা করি বুঝতে পেরেছো এই অঙ্কটা। নেক্সট অঙ্ক বলছে এক ব্যক্তি 400 টাকা 2 বছরের জন্য, 550 টাকা 4 বছরের জন্য এবং 1200 টাকা 6 বছরের জন্য জমা রাখলো। সে মোট 1020 টাকা যদি সুদ পায়
তাহলে তার বার্ষিক সরল সুদের হার কত? কি করবো অঙ্ক? 400 টাকা 2 বছর মানে টোটালটা আমি 1 বছরে যদি ক্যালকুলেট করি 800 টাকা। 550 টাকা যদি 4 বছর হয় তার মানে 1 বছরে করলে 2200 টাকা। 1200 টাকা যদি 6 বছরের জন্য হয় তাহলে 1 বছরে ক্যালকুলেট করলে 7200 টাকা। তাহলে 10,200 টাকা হচ্ছে ওর টোটাল প্রিন্সিপাল, আর সময় তো 1 বছরে ট্রান্সফার করে দিয়েছি, আর সুদ কত পাচ্ছে না 1020 টাকা। তাহলে আমাকে যদি এখানে বলা হয় পার্সেন্টেজ কত, তাহলে 1020 বাই 10,200 ইন্টু 100, %10 is the right answer. বোঝা গেছে প্রত্যেকের এই ধরনের অঙ্কগুলো কিন্তু পরীক্ষাতে খুব আসছে, ওই জন্য আমি বুঝিয়ে দিলাম। এখানে আমি কি করলাম, প্রত্যেকটা অ্যামাউন্টকে 1 বছরে ট্রান্সফার করে দিলাম। যেটা 400 বছরে 2 বছর দিচ্ছে তাহলে আমি 1 বছরের জন্য 800 করে দিলাম। ব্যাপারটা তো একই হয়ে গেল সরল সুদে, সিম্পল ইন্টারেস্টে। এইভাবে অঙ্কটা আমি করলাম। বলছে যদি 6 বছরের সরল সুদে আসলের 30%-এর সমান হয়, এটি আসলের সমান হবে কত বছরে? আচ্ছা, 6 বছরে সরল সুদ আসলের 30%, তার মানে 6 বছরে যদি 6 ইয়ার্সে যদি টোটাল 30% সুদ পাই, তার মানে পার ইয়ার কত? 1 বছরে কত হচ্ছে? 5%। 1 বছরে 5%, তাহলে 1 বছরে যদি 5% হয় তাহলে 100%ই হতে গেলে আমাকে 5% দিয়ে ভাগ করে দাও, অর্থাৎ 20 ইয়ার্স আমার সময় লাগবে। আসলের সমান, আসলকে আমি ধরে নিচ্ছি 100, প্রিন্সিপাল যদি এখানে 100 হয় তাহলে সুদও এখানে ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্টও কত হবে? 100। এটাকে ধরে নিয়ে অ্যাজিউম করে অঙ্কটা করলাম। 6 বছরের সুদ 30%, তাহলে প্রত্যেক বছরে 5% করে, প্রত্যেক বছরে 5% করে দিলে 100% হতে 100/5, অর্থাৎ 20 বছর সময় লাগবে। ক্লিয়ার? আশা করি প্রত্যেকে এই ধরনের অঙ্কগুলো বুঝতে পারছো। চলো নেক্সট অঙ্কে আমরা চলে আসি। এখন কিন্তু প্র্যাকটিস করার সময়, এখন কিন্তু অঙ্ক ভালো করে বোঝার সময় নেই, কারণ আমাদের হাতে আর মাত্র 7 দিন বাকি। যারা চাইছো যে ভালো করে গোড়ার থেকে অঙ্ক শিখতে, তারা কিন্তু আমাদের অবশ্যই যোগাযোগ করবে। নিচের এই নাম্বারে যোগাযোগ করতেই পারো তোমরা, যারা ভালো করে অঙ্ক গোড়ার থেকে শিখতে চাইছো। কিন্তু এখন যারা মোটামুটি অঙ্ক জেনে গেছো, পরীক্ষা দেওয়ার জন্য রেডি, এই ক্লাসটা কিন্তু তাদের জন্যই খুব বেশি করে উপকৃত করবে। এবং যারা অঙ্ক শিখতে চাইছো তারাও ভালো করে শেখো যদি, তাহলে তোমরাও এরকমভাবে অঙ্ক কিন্তু করতে পারবে। বার্ষিক 8% সুদের হারে পি টাকায় 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত? এই অঙ্ক কিন্তু পরীক্ষাতে প্রচুর পরিমাণে আসে। সরল সুদের 2 বছরের পার্থক্য, সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের। দেখো, সরল সুদ হচ্ছে কি, আমি ধরো 100 টাকা আমার টাকা, যদি আমার রেট বলে দেয় 10%, একটা এক্সাম্পল বলছি, তাহলে প্রথম বছরেও 10 পাবো, দ্বিতীয় বছরেও 10 পাবো। কিন্তু যদি আমাকে বলে দেয় কম্পাউন্ড ইন্টারেস্ট বা জটিল সুদ, তাহলে প্রথম বছরে 10 পাবো, দ্বিতীয় বছরেও 10 পাবো, কিন্তু দ্বিতীয় বছরে এই সুদটার উপরেও আবার 10% পাবো, এই সুদটার উপরেও 10% পাবো। এটাই হয়ে গেল জটিল সুদ, অর্থাৎ এটা হয়ে যাবে তখন কত? 21 টাকা। এটা যখন 20 টাকা হচ্ছে, এটা 21 টাকা। আর এইটার পার্থক্য নির্ণয় করার জন্য একটা ছোট্ট ফর্মুলা আছে, PR²/100²। যদি তোমরা এই ফর্মুলার উপরে ডাইরেক্ট বেস্ট করে অঙ্কটা করার চেষ্টা করো, তাহলে খুব ইজিলি একদম ডাইরেক্ট ফর্মুলাতে ফেলবে, অঙ্ক বেরিয়ে চলে আসবে। এখানে তোমাদেরকে ফর্মুলাটা জানতে চেয়েছে, তো ফর্মুলাটা হচ্ছে PR²/100²। মুখস্থ রাখতে হবে। এই অঙ্কর ফর্মুলা কেমন করে ডিরাইভ হয়েছে সেটা নিয়ে আমরা ক্লাসে আলোচনা করেছি। তো ডাইরেক্ট অঙ্কর ফর্মুলা নিয়ে আজকে বলে দিলাম। এই ফর্মুলাটা মাথায় রাখবে, 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য নির্ণয় করতে গেলে এই ফর্মুলাটা আমাকে পুট করতে হবে। এখানে যেটা আমাদের দেওয়া থাকবে সেটা এখানে বসিয়ে দেবে, বাকি তোমাদের অ্যান্সার বেরিয়ে চলে আসবে। নেক্সট কোশ্চেনে আমরা চলে আসি। দেখো, একটা অঙ্ক খুব সোজা অঙ্ক চলে এসছে। বলছে আজ সোমবার, 61 দিন পর কি বার হবে? তাহলে 61 দিন পরে, আমরা জানি 7 দিন পর পর বার রিপিট হয়, তাহলে 7 8 56, অর্থাৎ বাকি কতদিন রইল? 5 দিন। 5 দিন পর কি বার হবে সেটা বার করতে হবে, কারণ 56 দিন অবধি তো আমাদের রিপিট হয়ে গেল, তার মানে তারপরে 5টা দিন আমার এক্সট্রা রয়েছে। তাহলে সোমবারের পরে 5 দিন এক্সট্রা যোগ করে দাও,
মঙ্গল বৃহস্পতি শুক্র শনি রবি, তার মানে কি হবে, রবিবার হবে। কি হলো, সোমবার। মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, স্যাটারডে হবে, শনিবার। এই কাউন্ট কিন্তু ভুল করলে হবে না। সোমবার অর্থাৎ সোম প্লাস 5 মানে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এবং লাস্টে শনি, অর্থাৎ শনিবার হবে। ঠিক আছে, আজ যদি সোমবার হয় 61 দিন কি বার হবে, যতগুলো ভাগশেষ পড়ে রইলো সেই ভাগশেষটাকে খালি আমরা যোগ করে দিলাম, অর্থাৎ আজকে কিন্তু শনিবার হবে, মানে 61 দিন পরে কিন্তু শনিবার হবে। ঠিক আছে, বোঝা গেছে? ওই জন্য অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো আমরা নেক্সট কোশ্চেনটা দেখি কি আছে। নেক্সট কোশ্চেনটা আবার একটা ঘড়ি রিলেটেড অঙ্ক। এই ঘড়ি রিলেটেড অঙ্ক কিন্তু তোমাদের কম্পিটিটিভ পরীক্ষায় আসতেই পারে, এবং এই ঘড়ি রিলেটেড অঙ্ক যদি তোমাদের পরীক্ষায় আসে তখন তোমরা কিভাবে করবে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। বলছে একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণে থাকবে যখন ঘড়িতে 3:40 বাজবে। 3:40 বাজবে যখন, তখন কত ডিগ্রি কোণে থাকবে। এবং এই ধরনের অঙ্কগুলো করার ক্ষেত্রে একটা শর্টকাট ফর্মুলা আছে। সেই শর্টকাট ফর্মুলাটা কি, সেই শর্টকাট ফর্মুলাটাতে যদি আমরা ফেলে দিই অঙ্কটা কিন্তু খুব সহজেই হয়ে যাবে। সেই ফর্মুলাটা হচ্ছে আমরা এই অঙ্কগুলোকে 11/2 ইন্টু আওয়ার্স মাইনাস 30 ইন্টু মিনিট করতে পারি। তাহলে ঘন্টার সময়টা আমাদের কত বলা আছে, 3, সরি আমি এটা ভুল লিখলাম, এইখানটাতে মিনিট আসবে, এইখানটাতে আওয়ার আসবে। তাহলে আমাদের এখানে মিনিটের জায়গায় কত লেখা আছে 40, আর আওয়ারের জায়গায় কত লেখা আছে 3। 3:40 বলেছে, তো এটাকে যদি আমরা কেটে দিই তাহলে 20 হয়ে গেল, অর্থাৎ 220 মাইনাস 3 3 90। 220 থেকে 90 বিয়োগ দাও, কত হয়, 220 থেকে 90 বিয়োগ দিলে আমাদের হয় 130, অর্থাৎ 130 ডিগ্রি কোণ করবে। কিচ্ছু না, এই ফর্মুলাটা মাথায় রাখবে, 1/2 ইন্টু মিনিট মাইনাস 30 ইন্টু আওয়ার। যা বলেছে সেটা সেখানে পুট করে দাও। এখানে 3 বলা আছে, তা 3-এর জায়গায় আমি আওয়ারের জায়গায় 3 লিখলাম। 40 বলা আছে, তাহলে মিনিটের জায়গায় আমরা 40 লিখলাম। তাহলে 11/2 ইন্টু 40 মাইনাস 30 ইন্টু আওয়ার, তাহলে 220 মাইনাস 90, 130 ইজ দ্য রাইট অ্যান্সার। এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষায় আসতেই পারে। আগের বছরও এসেছিল, ক্যালেন্ডার এবং ক্লক থেকে কিন্তু একটা করে অঙ্ক আসতেই পারে। নেক্সট অঙ্ক বলছে একটা সিরিজ দেওয়া আছে 7, 11, 20, 36, 61, তারপরে কোশ্চেন মার্ক। বলছে এই অ্যান্সারটা কি হবে। চলো আমরা দেখি। 7, 11, 20, 36, তারপরে বলা আছে 61। প্রত্যেকটার গ্যাপ যদি বার করি, এটা হচ্ছে 4, এটার গ্যাপ হচ্ছে 9, এটার গ্যাপ হচ্ছে 16, এটার গ্যাপ হচ্ছে 25। অর্থাৎ দেখো 2-এর স্কোয়ার, 3-এর স্কোয়ার, 4-এর স্কোয়ার, 5-এর স্কোয়ার, এরকম করে সিরিজ চলছে। তাহলে নেক্সট গ্যাপটা যেটা হবে সেটা 6 স্কোয়ার, অর্থাৎ 36 হবে। তাহলে কিচ্ছু না, 61 সঙ্গে 36 যোগ করে দাও, 97 ইজ দ্য রাইট অ্যান্সার। পারফেক্ট স্কোয়ারে সিরিজ চলছে। যদি আমরা খালি পারফেক্ট স্কোয়ারটা কত লিখে দিই তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। বোঝা গেছে? এই ধরনের অঙ্ক কিন্তু একটা দিয়েছিল পরীক্ষাতে, সিরিজ, ক্লক, ক্যালেন্ডার থেকে একটা করে কিন্তু অঙ্ক, বা রিজনিং এর চ্যাপ্টার বলতে পারো, একটা করে কিন্তু কোশ্চেন তোমাদের আসতেই পারে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে আমরা চলে আসি। তাহলে নেক্সট কোশ্চেন কি আছে দেখিনি। বলছে একটি পাইপ দ্বারা একটি ট্যাঙ্ক অপর একটি পাইপ অপেক্ষা 3 গুণ দ্রুত বেগে ভর্তি হয়। দুটি পাইপ যৌথভাবে কাজ করলে 36 মিনিটে চৌবাচ্চাটি যদি পূর্ণ হয়, তাহলে ধীর গতিসম্পন্ন পাইপটি একা কতক্ষণে ভর্তি করে। ওকে, এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদেরকে দুটো রেশিও বার করতে হবে। ধরো একটা আমি এফিসিয়েন্সি রেশিও বার করছি, জাস্ট EFF লিখলাম, এফিসিয়েন্সি রেশিও। তাহলে আমাকে বলছে একটি পাইপ দ্বারা একটি ট্যাঙ্ক অপর একটি পাইপ দ্বারা 3 গুণ, তাহলে একটা 1 হলে আরেকটা হবে 3, এফিসিয়েন্সি রেশিও। তাহলে এফিসিয়েন্সি রেশিও যা হয় টাইম রেশিও তার অপোজিট হয়ে যাবে, অর্থাৎ 3:1 হবে। আমাদেরকে বলে দিচ্ছে টোটাল 36 মিনিট সময় লাগছে, অর্থাৎ 3 আর 1 যোগ করলে কত হয় 4, 4-এর সঙ্গে 36 যদি তোমরা গুণ করে দাও, এটা হচ্ছে ট্যাঙ্কের টোটাল ক্যাপাসিটি আমরা ধরে নিতে পারি। 36 ইন্টু 4 করলে কত হয়, 36 দুগুণে 72, 72 দুগুণে 144। ধীর গতি সম্পন্ন পাইপটি, তাহলে দুটো এফিসিয়েন্সি 1 আর 3, তাহলে 1
এটা হচ্ছে ধীর, কতক্ষণে ভর্তি করবে, তাহলে 144/1 অর্থাৎ 144 মিনিটে ভর্তি করবে। রেশিও মেথডে আমরা অঙ্কটা করে নিলাম। এফিসিয়েন্সি রেশিও আর টাইম রেশিও অপোজিট হয়ে যায়, ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে এফিসিয়েন্সি বলে দিচ্ছে 1:3, তাহলে টাইম 3:1। দুটো একসঙ্গে যখন চলবে 1 + 3 অর্থাৎ 4, যৌথভাবে কাজ করলে 4 × 36, টোটাল ট্যাঙ্কের মাপ যদি 144 হয় আর 1 মিনিট করে যদি করে তাহলে 1 দিয়ে ভাগ করে দিলাম, ওই জন্য 144 মিনিটে কমপ্লিট করবে। ঠিক আছে, এফিসিয়েন্সি এটার 1 আছে, ওই জন্য ধীর গতিটা 1 দিয়ে ভাগ করলাম। নেক্সট অঙ্ক কি বলছে, বলছে এ এবং বি একটি কাজ 8 দিনে, বি এবং সি একটি কাজ 12 দিনে, এ বি এবং সি তিনজনে মিলে 6 দিনে কাজটি করতে পারে। তাহলে এ এবং সি একসাথে কাজটি কত দিনে করবে? দেখো এখানে তিনটের দিন দেওয়া আছে, 8, 12 আর 6। আমি যদি তিনটের এলসিএম করি তাহলে টোটাল কত বার করতে পারবো? দেখো 8, 12 আর 6 এর এলসিএম কত হবে? 48। সরি 48 কেন, 24ই তো হবে, 24। তাহলে যদি আমাদের এলসিএম 24 হয় তাহলে আমাদেরকে বলো এ প্লাস বি এদের কম্বাইন্ড এফিসিয়েন্সি কত? 24/8 অর্থাৎ 3। বি প্লাস সি এর কম্বাইন্ড এফিসিয়েন্সি কত? অর্থাৎ 24/12 ইকুয়ালস টু 2। দিনকে ভাগ করছি টোটাল ওয়ার্ককে দিয়ে, এগুলো এফিসিয়েন্সি বার করছি। ঠিক আছে, এফিসিয়েন্সি বার করছি, তোমরা সবাই দেখতে পাচ্ছ। নেক্সট বলছে এ প্লাস বি প্লাস সি কত দিনে করবে? 6 দিনে। তাহলে 24/6, তাহলে এদের কম্বাইন্ড এফিসিয়েন্সি কত? 4। এই দুটোকে যদি আমরা যোগ করি, এ প্লাস বি প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 3 আর 2 এফিসিয়েন্সি 5। আর এখানে আমরা দেখতে পাচ্ছি এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত না 4। দেখো এখানে একটা বি এক্সট্রা আছে, এখানে এ প্লাস ডবল বি আছে, দুটো বি প্লাস সি, মানে এ প্লাস 2b প্লাস সি ইকুয়ালস টু 5। তাহলে আমি এটাকে পুছে দিয়ে যদি 2bও লিখতে পারি, না লিখলেও চলবে। তাহলে এটার থেকে এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে শুধু পড়ে রইবে কি বি, আর বি এর এফিসিয়েন্সি কত? 1। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি বি এর এফিসিয়েন্সি যদি 1 হয় তাহলে এর এফিসিয়েন্সি কত? তাহলে এর এফিসিয়েন্সি এখানে এ প্লাস বি সমান 3 বলে দিয়েছে। যদি এ প্লাস বি সমান সমান 3 হয় তাহলে এখানে এর এফিসিয়েন্সি আমরা বলতেই পারি, বি তো 1, তাহলে এ কত হবে? 3 - 1 অর্থাৎ 2। আর সি এর মান কত হবে? বি প্লাস সি সমান 2। বি প্লাস সি এদের এফিসিয়েন্সি কত বলে দিয়েছে? 2। তাহলে আমি জানি বি এর 1, তাহলে সি এরও 1ই হবে। তাহলে সি এর এফিসিয়েন্সি কত হলো? 1। তার মানে এর এফিসিয়েন্সি 2 আর সি এর এফিসিয়েন্সি 1। তাহলে আমাকে জানতে চাইছে এ এবং সি একসাথে কাজটি কতদিনে করতে পারবে। তার টোটাল ওয়ার্ক তো 24, আর এদের দুজনের কম্বাইন্ড এফিসিয়েন্সি কত? 2 আর 1 যোগ করে 3, ভাগ করে দাও, 8 দিনে করতে পারবে। এইরকম করে এলসিএম মেথডে এই অঙ্কগুলো করে তোমরা কিন্তু খুব সহজেই বুঝতে পারবে, কোনো ফর্মুলা কোনো কিছু মাথায় রাখার দরকার নেই। নর্মাল এলসিএম মেথডে তাড়াতাড়ি করে করলে হার্ডলি 30 সেকেন্ডের মধ্যে অঙ্কটা হয়ে যাবে। আশা করি তোমাদের বোঝা গেছে। নেক্সট অঙ্ক বলছে একটি পাইপ একটি ট্যাঙ্কে x মিনিটে ভর্তি করে, অপর একটি পাইপ সেটিকে y মিনিটে খালি করে, যেখানে y ইজ গ্রেটার দ্যান x। এটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট, y ইজ গ্রেটার দ্যান x। যদি দুটি পাইপ খোলা থাকে তবে ট্যাঙ্কটি কতক্ষণে ভর্তি হবে, এটা জানতে চেয়েছে। দেখো এটাও কিন্তু একটা ছোট ফর্মুলার মাধ্যমে অঙ্কটা করা যায়। আমরা জানি এই ফর্মুলাটা কি, যখন ধরো এক্স আর ওয়াই একসাথে কাজ করছে, যদি তোমাদেরকে বলা হয় যে দুজনে একসাথে করলে কত হবে, তখন এটার শর্টকাট একটা ফর্মুলা আছে, এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। আর যখন বলছে একজন খালি করছে তখন কি হবে, এখানে হবে এক্স ওয়াই, বড়র থেকে ছোটটা মাইনাস হয়ে যাবে, ওয়াই মাইনাস এক্স। এটা হচ্ছে শর্টকাট ফর্মুলা। এটা কিন্তু যদি বলে না যে দুজন ব্যক্তি একসাথে কাজ করছে, এক্স এবং ওয়াই একসাথে, এক্স একটা কাজ এতদিনে করে, ওয়াই একটা কাজ এতদিনে করে, দুজনে একসঙ্গে করলে কতদিনে করবে, তখন এই ধরনের ফর্মুলাগুলো অ্যাপ্লাই হয়। এক্স একটা ধরো একটা পাইপ এক্স যেটা কিনা এত সময় পূর্ণ করে, ওয়াই এই পাইপটা এত সময় পূর্ণ করে, দুজনে মিলে একসঙ্গে পূর্ণ করলে কত সময় পূর্ণ করবে, তখন এই ফর্মুলা লাগবে। আর যখন এক্স ভর্তি করছে আর ওয়াই খালি করছে তখন ওই জন্য মাইনাস হচ্ছে, বড়টার থেকে ছোটটা মাইনাস হবে। এক্স মিনিটে ভর্তি করে, অপর পাইপটি সেটিকে ওয়াই মিনিটে খালি করে, যেখানে ওয়াই হচ্ছে বড়, তাই জন্য ওয়াইটাকে আগে দেবো, ওয়াই মাইনাস এক্স।
বোঝা গেছে? এই ধরনের অঙ্কগুলো কিন্তু খুব পরীক্ষায় আসতে পারে এবং এই কনসেপ্ট দিয়ে তোমরা এই শর্টকাটে এই অঙ্কগুলো করতে পারো। যেমন ধরো তোমাদেরকে বললো একটা কাজ এ করে, এক্স করে, হয়তো বলে দিল তোমাদেরকে, ধরো আমি তোমাকে এক্সাম্পল দিয়ে বলছি, এক্স করে 5 দিনে, আর তোমাদেরকে বলে দিল ওয়াই করে ওই কাজটাই 10 দিনে। তাহলে তোমাদেরকে বললো দুজনে মিলে একসঙ্গে কত দিনে করবে, তখন তোমরা এরকম করে করতে পারো 5 × 10 বাই 5 আর 10 ভাগ যোগ করলে 15 দিয়ে যেটা বেরোবে সেটা উত্তর। এই সব তখন কিন্তু এই ফর্মুলাটা ব্যবহার হবে। আর এখানে যেহেতু বলেছে একটা ভর্তি করে একটা খালি করে, ওই জন্য মাইনাস হলো। এই জিনিসগুলো কিন্তু কনসেপ্টগুলো মাথায় রাখবে। টাইম অ্যান্ড ওয়ার্কের চ্যাপ্টারে আমরা প্রচুর এই অঙ্ক প্র্যাকটিস করেছি। নেক্সট অঙ্ক কি বলছে, বলছে যদি দুজন পুরুষ অথবা 6 জন মহিলা অথবা 4 জন বালক একটি কাজ 99 দিনে শেষ করতে পারে, তাহলে একজন পুরুষ, একজন মহিলা এবং একজন বালক একসাথে কাজটি কতদিনে শেষ করবে। আচ্ছা, এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে আমাকে প্রত্যেককে কি করতে হবে বলতো, একদিনে ট্রান্সফার করতে হবে। দুজন পুরুষ যদি ওই কাজটা 99 দিনে শেষ করে, তাহলে একদিনে করতে গেলে পুরুষ, আমি ওটাকে মেল লিখছি, কতগুলো লাগবে, এতগুলো, কত 198। ফিমেল কি বলছে, 6 জন মহিলা ওই কাজটা করছে 99 দিনে, তাহলে একদিনে করতে গেলে 6 × 99 অর্থাৎ 594। এবারে বলছে 4 জন বালকও 99 দিনে, তাহলে বালককে আমরা বয় লিখছি, 4 জন বালক করছে 99 দিনে, 396। এগুলো হচ্ছে এরা একদিনে করতে পারে। এদের কম্বাইন্ড এলসিএম কত, সেটা হচ্ছে টোটাল ওয়ার্ক ধরে নিতে পারি। এদের এলসিএম হবে কত, তোমরা করে দেখতে পারো এলসিএম 198, 594 আর 396 এর এলসিএমও হবে 594। তাহলে আমাকে বলো মেলের এফিসিয়েন্সি কত, মেলের এফিসিয়েন্সি হচ্ছে 594 বাই 198 সমান সমান কত, 3। ফিমেলের এফিসিয়েন্সি কত, ফিমেল এফিসিয়েন্সি 594 বাই 594, তাহলে এর এফিসিয়েন্সি কত, 1। বয়ের এফিসিয়েন্সি কত, 594 বাই 396, 1.5। তাহলে আমাকে যখন জিজ্ঞেস করছে 3 জনে একসঙ্গে কাজ করবে তখন কতদিন লাগবে টোটাল কাজটা করতে, তাহলে 3টে এফিসিয়েন্সি যোগ করে দাও। 3, সরি এখানে এটা একটু ওভাররেট হয়ে গেল, তাহলে এখানে আমি জানলাম 3, এখানে জানছি 1, 3 আর 1 4, 4 আর 1.5, 4 আর 1 5, 5.5, তাহলে 5.5কে দিয়ে 594 যদি আমরা ভাগ করে দিই, তাহলে 594কে দিয়ে আমরা যদি 5.5কে ভাগ করি, তাই তো 3 আর 1 4 আর 1 5, 5.5, 5.5কে যদি আমরা 594 দিয়ে ভাগ করি, আমাদের যেটা আসবে সেটাই হবে অ্যান্সার। 594কে আমরা ভাগ করব, 594কে 5.5 দিয়ে ভাগ করলে 108 ইজ দ্য রাইট অ্যান্সার। তোমাদের ক্যালকুলেশনটা করে দেখে নিতে হবে, 108 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, 5.5 তিনটে এফিসিয়েন্সি টোটাল করলাম, আমি লিখে দিচ্ছি এখানে 3 + 1 + 1.5, তিনটে এফিসিয়েন্সি টোটাল করেই আমাদের এলো 5.5। বোঝা গেছে প্রত্যেকের, ক্লিয়ার? চলো তাহলে আমরা নেক্সট অঙ্কে চলে আসি। নেক্সট অঙ্কে কি বলছে, বলছে একটি মোটর বোট স্থির জলে 10 কিমি/আওয়ার বেগে যেতে পারে। যদি 91 কিলোমিটার স্রোতের অনুকূলে গিয়ে আবার ফিরে আসতে মোট 20 ঘন্টা সময় লাগে, তাহলে স্রোতের গতিবেগ কত? তা স্থির জলে যদি 10 কিলোমিটার যায়, স্রোতের বেগ জানি না, আমি ধরে নিচ্ছি স্রোতের বেগ, যেটা কিনা আমাদের এখানে বলা নেই, ধরে নিচ্ছি স্রোতের বেগ x, তাহলে আমাদেরকে অনুকূলে কত হবে, অনুকূলে স্পিড কত হবে, অর্থাৎ স্রোতের দিকে 10 + x, প্রতিকূল 10 - x। কেন স্থির জলে যেটা হয় তার সঙ্গে তো স্রোতটা যোগ হয় অথবা বিয়োগ হয়,
তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি অনুকূলে যাচ্ছে ওই ডিস্টেন্সটা 91 কিমি, 10 প্লাস এক্সে যাচ্ছে, আবার আরেকবার সেম 91 কিমি ফেরত আসছে 10 মাইনাস এক্সে, এতে তার টাইম লাগছে 20 ঘন্টা। 91/10 প্লাস এক্স প্লাস 91/10 মাইনাস এক্স ইকুয়ালস টু 20। যদি এইটা আমরা সলভ করি ইকুয়েশনটা, তাহলে যেটা পাবো আমাদের সেটাই হয়ে যাবে উত্তর। কারণ আমাদেরকে জানতে কি চাইছে, তাহলে স্রোতের গতিবেগ কত, তাহলে স্রোতের গতিবেগ তো এক্স এর মান যেটা বেরোবে সেটাই হয়ে যাবে অ্যান্সার। এক্স এর মান যেটা বেরোবে সেটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। দেখো এইখানে একটা জিনিস তোমরা একটু মাথায় আইডিয়া করতে পারো, এই কোশ্চেনগুলোকে তোমরা সলভ করবার আগে একটা জিনিস ছোট্ট খেয়াল করো, এখানে 91 কিসের মাল্টিপল হতে পারে? আমরা জানি 7, 13 91 হয়, অর্থাৎ 7 এবং 13 এই দুটো নাম্বারকেই আমরা কাটতে পারি। তাহলে 10-এর সঙ্গে যদি আমরা 3 যোগ করে দিই তাহলে এটা 13 হয়ে যাচ্ছে, আবার 10 থেকে যদি 3 বিয়োগ করে দিই তাহলে এটা 7 হয়ে যাচ্ছে, তাই তো? দেখো 13কে 91 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 7, আর 7কে 91 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 13। তাহলে 13 আর সাথে যোগ করলে 20 হয়ে যাচ্ছে। আমি অপশন দেখে এটাকে বোঝার চেষ্টা করলাম, তাই জন্য স্রোতের বেগ হয়ে যাবে 3 কিলোমিটার পার আওয়ার। এখানে এক্স এর মানটাকে তোমরা ইকুয়েশনটাকে সলভ করার থেকে এইটুকু জায়গা অবধি আসার পরে যদি তোমরা অপশনগুলোকে ভালো করে একটু দেখার চেষ্টা করো না, অঙ্কটা তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে এক্স এর জায়গায় 3 বসালাম, তাহলে 10 প্লাস 3 13, 13কে 91 দিয়ে কাটা যায়, 13কে 91 দিয়ে কাটলে কত হয় 7, আবার এখানে 10 থেকে এক্স বিয়োগ করলাম অর্থাৎ 3 বিয়োগ করলাম, তাহলে কত পেলাম 7, 7কে 91 দিয়ে ভাগ করলে 13, 7 আর 13 যোগ করলে 20 মিলে যাচ্ছে, তাহলে 3 কিলোমিটার পার আওয়ার 45 নম্বরটার অ্যান্সার হবে 3 কিলোমিটার পার আওয়ার। আর না হলে তোমরা এই ইকুয়েশনটাকে সলভ করেও করতে পারো, ইকুয়েশনটা সলভ করে আমাদের পিডিএফে উত্তর দেওয়া আছে। আশা করি তোমাদের প্রত্যেকের বোঝা গেছে কেমন করে অঙ্কটা করতে হবে। চলো তাহলে আমরা নেক্সট অঙ্কে চলে আসি। 46 নম্বর অঙ্ক বলছে 50 কিলোমিটার পার আওয়ার গতিবেগে যাওয়া 108 মিটার দীর্ঘ একটি ট্রেন বিপরীত দিক থেকে আসা 112 মিটার দীর্ঘ একটি ট্রেনকে 6 সেকেন্ডে অতিক্রম করে। অর্থাৎ দুটো ট্রেন যখন একটা এদিক থেকে আসছে আর একটা এদিকে আসছে, তখন দুটো ট্রেনের স্পিড কি হয়ে যায়, রিলেটিভ স্পিড যোগ হয়ে যায়। আমরা টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্সের চ্যাপ্টারে বা ট্রেনের চ্যাপ্টারে পড়েছিলাম। তাহলে এখানে আমাদের দুটো স্পিড যদি এক হয়ে যায়, অ্যাড হয়ে যায়, 108 আর 112, দুটো ডিস্টেন্স কত যোগ হয়ে যাবে, 108 প্লাস 112 যোগ করলে কত হবে 220। আর এই 220 মিটার রাস্তা ওর অতিক্রম করতে সময় লাগছে কত না 6 সেকেন্ড। তাহলে 6 সেকেন্ডে যে 220 মিটার যায়, তাহলে 1 সেকেন্ডে কত যাবে 220/6। আমাদেরকে কিলোমিটার পার আওয়ারে চেয়েছে, ওই জন্য 18/5 দিয়ে খালি গুণ করে দাও। 6কে এটা দিয়ে কেটে দাও, 6 3 18, 5কে এটা দিয়ে কাটো, 5 4 20, 5 4 20। তাহলে আমার অ্যান্সার কত বেরোলো, 3 4 12, 2 হাতে থেকে 1, 3 4 12 আর 1 13, 132 কিলোমিটার পার আওয়ার হচ্ছে আমাদের টোটাল স্পিড। কিন্তু আমাদেরকে তো এখানে বলে দিচ্ছে যে একটার স্পিড 50, তাহলে অপরটার কত হবে 132 মাইনাস 50, 132 থেকে 50 বিয়োগ করলে কত হয় 82, 82 কিলোমিটার পার আওয়ার ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? যখন ট্রেন একই দিকে আসে তখন স্পিড রিলেটিভ স্পিডটা কি হয়, অ্যাড হয়, আর উল্টো দিকে গেলে মাইনাস হয়। ঠিক আছে, ক্লিয়ার আশা করি প্রত্যেকের। নেক্সট অঙ্ক বলছে একজন দুগ্ধ ব্যবসায়ী দুধের সাথে জল মিশিয়ে ক্রয় মূল্যে বিক্রি করলে 25% লাভ হয়, তাহলে জল এবং দুধের অনুপাত যথাক্রমে কত? ভালো অঙ্ক। বলছে দুধের সাথে জল মিশিয়ে ব্যবহার করছে এবং 25% লাভ হচ্ছে। ধরে নাও ও 100 ইউনিটই দুধ নিয়ে এসছে যেটা কিনা অরিজিনাল আছে। তাহলে এখানে যদি ওকে 25% অরিজিনাল, ঠিক আছে, অরিজিনাল আছে, যদি ওকে এখানেই 25% লাভ করতে হয়, তাহলে এটাকে বিক্রি করতে হবে 125-এ। তো লাভ করার জন্য পুরোটাই আমি ওয়াটার মিশিয়ে দিলাম, তাহলে 25 এখানে ওয়াটার মেশালাম, তবে গিয়ে এটা 125 হলো। তার মানে অরিজিনালি ওয়াটার আর মিল্কের রেশিও কত হচ্ছে এইটাতে, মিল্ক আছে 100, ওয়াটার আছে 25, রেশিও কত 1:4, ওয়াটার 1 মিল্ক 4। তাহলে আমাকে জানতে যে জল এবং দুধের অনুপাত কত হবে, জল এবং দুধের অনুপাত হচ্ছে 1:4 লাভ করার পরে। ক্লিয়ার? আশা করি প্রত্যেকে অঙ্কটা বুঝতে পেরেছো। চলো তাহলে নেক্সট অঙ্ক চলে আসি। বলছে একটি বাঁদর একটি খুঁটিতে 6 মিটার ওঠে, পরের মিনিটে 3 মিটার পিছলে পড়ে যায়। যদি খুঁটিটি 60 মিটার লম্বা হয় তাহলে খুঁটিটির ওপরে অবধি পৌঁছতে বাঁদরটির কত সময় লাগবে? খুব ভালো অঙ্ক। দেখো বাঁদরটি প্রথমেই 6 মিটার উঠছে আর তার পরের মিনিটে 3 মিটার নেমে যাচ্ছে,
অর্থাৎ রেজাল্ট ওর কি দাঁড়াচ্ছে +3। এটা 1 মিনিট আর এটাও 1 মিনিট, অর্থাৎ টোটাল 2 মিনিটে বাঁদরটা কভার করছে কত, 2 মিনিটে বাঁদরটা কভার করছে কত না 3 মিনিট, 3 মিটার, 3 মিটার। একটা জিনিস মাথায় রাখবে, বাঁদরটা যেটা লাস্ট স্টেপ যখন ও উঠবে তখন কিন্তু ও 6 মিটার উঠবে, তারপরে কিন্তু আর ও পড়ে যাবে না। অর্থাৎ লাস্ট যে ওর ওপরে 1 মিনিট যেটা উঠবে সেটা কিন্তু ও খালি উঠে যাবে, পড়ে আর ও যাবে না কিন্তু, কারণ ও তো মাথাতে একদম উপরে উঠে গেল। ধরো এটা যদি খুঁটি হয়, এটা যদি ধরো খুঁটি হয়, এই খুঁটিটার মাথাতে যখন ও উঠে যাবে তখন তো আর পিছলে পড়ে যাবে না। তাই জন্য আমাকে লাস্টের যে 6 মিটারটা সেটা আমাকে বিয়োগ দিতে হবে। অর্থাৎ 60 থেকে যদি আমি 6 বিয়োগ দিয়ে দিই তাহলে এই ওঠা নামার গল্পগুলো হবে এই 54 অবধি, কারণ 54 পরের যে স্টেপটা ওটাতে কিন্তু ও পুরোটা কভার করে নেবে। তাই জন্য আমাকে 6 বিয়োগ করে যেটা পড়ে থাকবে সেইটা অবধি আমাদের এই ওঠা নামার গল্পটা করতে হবে। তাহলে দেখো ও 2 মিনিটে যদি 3 মিটার ওঠে তাহলে 54 মিটার উঠতে ওকে অর্থাৎ 18 বার ওঠা নামা করতে হবে। তাহলে একবার ওঠানামা করার জন্য 2 মিনিট সময় লাগে, তাহলে 18 বার ওঠা আর নামা করতে 18 × 2 অর্থাৎ 36 মিনিট সময় লাগবে। আর লাস্টের এটা তো একবারই 1 মিনিটে পুরোটা উপরে উঠে যাচ্ছে 6 মিটার, আর তো নামছে না, তাহলে 36 + 1 37 ইজ দ্য রাইট অ্যান্সার। 37 মিনিটে। বোঝা গেল? প্রথম মানে সবার লাস্ট যে ল্যাপটা উঠবে ওর পরে কিন্তু আরও নামবে না, আর ও তো ওঠানো দিয়ে শুরু করছে। তাহলে সেটাই আমি প্রথমে আগে যেটা মাইনাস করে নিলাম 6টা, কারণ ওই লাস্টেরটা তো ও আর নামবে না। তাহলে ওর পরে রইল বাকি 54, সেই 54 ক্যালকুলেশন আমি করব। তাহলে এক বারে ও 3 মিটার করে ও প্রোগ্রেস করছে। তা 54কে 3 দিয়ে ভাগ করলে 18টা টোটাল ওর স্টেপ লাগছে। একটা স্টেপ কত 2 মিটার, 2 মিনিট লাগছে, মানে একবার উঠছে একবার নামছে 2 মিনিট। তাহলে 18 × 2 36, 36 + 1 37 মিনিট হচ্ছে টোটাল। একটা কেন যোগ করলে আমি লাস্টে যে একটা 6 মিটার উঠবে ওটা যোগ করতে হবে, ওই জন্য 37 ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি এরকম ধরনের অঙ্ক বোঝা গেছে। এরকম ট্রিকি অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে। নেক্সট অঙ্ক বলছে একজন ব্যক্তি পি থেকে কিউতে যায় 40 কিলোমিটার/আওয়ার গতিবেগে আর 50% গতি বৃদ্ধি করে ফিরে আসে, তাহলে উভয় যাত্রায় তার গড় গতিবেগ কত? তাহলে দেখো 40-এ গেছে আর ফেরত এসছে 50% বাড়িয়ে, তা 40-এর 50% কত 20, অর্থাৎ 60-এও ফেরত এসছে। আর অ্যাভারেজ স্পিডের একটা ফর্মুলা আছে 2 × x × y বাই x + y। এখানে x আর y হচ্ছে দুটো আলাদা আলাদা স্পিড, এটা x আর এটা y ধরে নিতে পারো। তাহলে আমরা এটা করতে পারি 2 × 40 × 60 বাই x + y, অর্থাৎ 40 + 60 করলে 100 হয়। দুটোকে কেটে দাও, 4 × 6 = 24, 24 × 2 = 48 হচ্ছে ওর অ্যাভারেজ স্পিড। মনে রাখবে অ্যাভারেজ স্পিড সবসময় সেম ডিস্টেন্স যখন দেওয়া থাকবে, অর্থাৎ যতটা গেল ততটাই ফেরত এলো, বা একটা টোটাল ডিস্টেন্স তার 50% অ্যান্ড 50% এরকম দেওয়া থাকবে, তখনই কিন্তু অ্যাভারেজ স্পিডের কনসেপ্ট ব্যবহার হয়। বোঝা গেছে? অ্যান্ড দ্য লাস্ট কোশ্চেন আমরা চলে এসেছি। বলছে কোনো সংখ্যাকে 4 দ্বারা ভাগ করলে 21 হ্রাস পায়, কমে যায়, তাহলে সংখ্যাটি কত? এই ধরনের অঙ্কগুলো করার জন্য তোমাদেরকে মাথা ঘামাবার দরকার নেই, অপশন টেস্ট করো। বারবার বলছি ফুড এসআই পরীক্ষা যখন দিতে যাবে না, অনেক অঙ্ক এরকম থাকবে যে অঙ্ক ট্র্যাডিশনাল ওয়েতে করার থেকে অপশনগুলো তাকালে অপশন টেস্টের মাধ্যমে কিন্তু তোমরা অনেক তাড়াতাড়ি করে ফেলতে পারবে। বারবার কিন্তু সেই জায়গাটাতে কিন্তু ফোকাস রাখবে। এই লাস্ট টিপসগুলোই কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। যেমন ধরো কোনো সংখ্যাকে 4 দিয়ে ভাগ করলে 21 হ্রাস পায়। দেখো এখানে কোন সংখ্যাটা আছে যেটাকে 4 দিয়ে ভাগ দেওয়া যায়? এইটা আর এইটা তো 4 দিয়ে ভাগই দেওয়া যায় না, প্রথমেই বাদ। তাহলে 20 আর 28, যদি আমি 28কে নিয়ে ট্রাই করি, তাহলে দেখো 28কে আমরা যদি 4 দিয়ে ভাগ করি কত হয়? 4 × 7 = 28, অর্থাৎ কত রেজাল্ট হলো? 7। তাহলে ছিল কত? 28, 7 হয়ে গেল, কত কমলো? 21 কমলো, বিয়োগ করে দেখতে পাচ্ছি 21, তাহলে এটাই অপশন টেস্ট করে রাইট হয়ে যাবে। 20 হবে না, কারণ কি 20কে যদি আমি 4 দিয়ে ভাগ করি কত হবে? 5। তাহলে 20টা কমে কত হলো? 5, অর্থাৎ 15 কমলো। কিন্তু এটা তো হবে না, এটা তো হবে না, 15 তো কমলে হবে না, আমাদের তো বলেছে 21 কমবে। অপশন টেস্ট করে আমরা বুঝে গেলাম দিস ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেছে? তো আশা করি তোমাদের প্রত্যেকের এই সলিউশনটা ভালো লেগেছে। ঠিক আছে, যদি কোথাও কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাদের যে ডাইরেক্ট পিডিএফটা দেওয়া হবে সেখানে পুরো সলিউশন করা থাকবে, তোমরা সেটাকেও গো থ্রু করতে পারো, বা আমাদের কমেন্ট সেকশনে কিছু জানাতেও পারো।
তোমাদের প্রত্যেকের আপকামিং ফুড এসআই পরীক্ষা ভালো করে হোক, এই শুভকামনা রইল বিসিসিআই টিম থেকে এবং আমার তরফ থেকে। আশা করি প্রত্যেকে ভালো করে পরীক্ষা দিয়ে আসবে এবং পরবর্তী যে আরও পরীক্ষাগুলো আছে সেগুলোর জন্য আরও ভালো করে প্রস্তুতি নাও। আর যদি কোনো প্রস্তুতির দরকার পড়ে, কোনো প্রস্তুতির আশা করি হেল্প লাগবেই, সেক্ষেত্রে আমাদের বিসিসিআই টিমের সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো। বিসিসিআই টিম তোমাদের যাবতীয় যত রকমভাবে সাহায্য করা যায় সব রকম করার জন্য প্রস্তুত থাকবে। ধন্যবাদ।